হ্যালো, আসসালামু আলাইকুম। মনিরুজ্জামান ভাই ভালো আছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ভাইজান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সবাই মনে হয় অন্য আগের লিঙ্কটাতে মনে হয় বসে আছে। যেটা মনে হচ্ছে কারণ কাউকে তো দেখতেছি না। না, না আসবে মানে সবাই আগের লিংকে নাই। মানে ও ধীরে, ধীরে জয়েন করবে। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। হচ্ছে না, আল্লাহ সমস্যা নেই। হাফেজ। আসসালামু
এফএম কোনটা ভাই? ভাই কেউ আছেন এখানে? হ্যাঁ বলুন। ভাইয়া আজকে তো শুধু এফএম এর লিংক পাইলাম, আর কোনো ক্লাস অল্টারনেটিভ কোনো মেইল পাইলাম না। এখন কোনটা হবে, বিএস ক্লাস হবে না, নাকি FM ক্লাস এফএম এর হবে? এফএম এর লিংক পাইছেন আপনি, তাহলে এই লিংকে ঢুকলেন যে? এটা পাইলাম হোয়াটসঅ্যাপে, বললো যে ক্লাস নাকি শিডিউল চেঞ্জ হয়েছে, এখন এটাতে ঢুকতে না, বলে ওটাতে তো সেকশনে সবাইকে। সবাইকেই ইমেইলে তো সবাইকেই দিয়েছে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ আপনি যেহেতু পাইছেন, তাহলে আপনি ঢুকে থাকেন, অসুবিধা নেই। বিজনেস স্ট্র্যাটেজি। এটা আপনি বিজনেস ইমেইলে, স্ট্র্যাটেজির ক্লাস তাই তো? হ্যাঁ, আপনি কি ইমেইলে কোনো লিংক পান নাকি আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে তারপরে ঢুকছেন? না, ইমেইলে আমি আমার এফএম ক্লাসের লিংক পাইলাম, আর হোয়াটসঅ্যাপে এখন বললো যে ক্লাস শিডিউল নাকি চেঞ্জ হয়েছে, এই না, তাহলে সেকশনেতে আপনি, আজকে বিএস ক্লাস হবে এরকম। ভাই আমি বলি আপনাকে, আপনি তাইলে আপনার ইমেইলে যদি আবার ঢুকেন, ওখানে দেখতে পাবেন যে নতুন আরেকটা লিংক গেছে, হ্যাঁ। তো ওইটা কোনো কারণে হয়তো না আপনার, আসে নাই ভাই, চেক করে ঢুকছি। বলি আপনাকে, ওইটা আপনার কোনো কারণে হয়তো জাঙ্ক মেলে চলে যেতে পারে আর কি, হ্যাঁ, জাঙ্কে চলে যেতে পারে। হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? স্যার আমরা আছি ভালো, স্যার আপনি কেমন আছেন স্যার? আছি মোটামুটি, আপনাদের দোয়ায় ভালো আছি। আলিম ভাই বিকেল বেলা হঠাৎ করে ফোন করে বলে ক্লাস নিতে হবে, যদিও আজকে আমার তেমন কোনো প্ল্যান ছিল না। তারপরে কালকে আবার সকালে আমি একটু ঢাকার বাইরে যাব, তো তারপরে হালিম ভাইকে না করতে পারলাম না। আমাদের তো মনে হয় ক্লাস একটা হয়েছিল আপনাদের সাথে, না? জি স্যার, একটা স্যার। আচ্ছা, তো বিজনেস স্ট্র্যাটেজির কি আর ক্লাস কতদূর আগাইছে আপনাদের বাকিগুলো? ওই যে শেষের দিকের চ্যাপ্টার গুলি স্যার মাসুদ খান স্যার পড়াচ্ছে। কয়টা হয়েছে স্যারের ক্লাস? স্যারের অলমোস্ট 4টার মতো হয়েছে স্যার। 4টা? জি স্যার, 4টা মিন্স 4 দুগুণে 8টা আর কি স্যার। আচ্ছা, 4 দুগুণে 8টা। স্যার কেস করাইছে কোনো? না স্যার। আচ্ছা। আমরা বলছিলাম এই ক্লাসে কেস করব, তাই না? জি স্যার। স্যার আমি স্যার একটা রিকোয়েস্ট করবো আপনাকে স্যার। স্যার বলেন না। সেটা হচ্ছে, আমাদের স্যার হচ্ছে পার্টিসিপেন্ট মাত্র স্যার 19 জন হয়েছে, তো আমাদেরকে যদি স্যার 10টা মিনিট আপনি অ্যালাউ করেন, হয়তো আরো অনেকে স্যার জয়েন করবে এই 10 মিনিটের হ্যাঁ হ্যাঁ, ভিতরে। শিওর শিওর। আমি জাস্ট কেসটা বের করে একটু দেখতেছি, কারণ আমি তো আসলে আজকে ক্লাসে কি পড়াবো তাও জানি না। বলো, কথা বলো তুমি। স্যার আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? একটু ওয়েট। কয়জন আছে আপনার ক্লাসে পার্টিসিপেন্ট? এই মুহূর্তে স্যার 21 জন দেখাচ্ছে। আমরা আজকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের একটা কেস দেখবো।
ওটা শেষ করে দেখি অন্য কোনো একটা কেস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া যায় কিনা। স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা মনে আছে আপনাদের? তো সবাই স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের অ্যাপ্রোচটা একটু দেখেন, হ্যাঁ? বই আছে সামনে? জি স্যার, আছে স্যার। একটু দেখেন, হ্যাঁ? তো সবাই একটু জি। দেখেন, আমি একসাথে কেস যখন পড়বো তখনই বলবো, হ্যাঁ? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেখেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা একটু দেখেন। হালিম ভাই আসছিল ক্লাসে? না স্যার।
হ্যালো, আমরা শুরু করি প্লাস প্রায় তো 21 মিনিটস হয়ে গেছে। শুরু করলাম স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে একটু হাতে কলমে জি স্যার, দেখানোর শুরু চেষ্টা করেন করব স্যার। যে আপনাদের কেস কিভাবে পড়তে হয়, কেস কিভাবে লিখতে হয়, হ্যাঁ, কিছু টেকনিক নিয়ে আমরা কথা বলবো। তো আমি আগে আপনাদের কাছে একটু অ্যাপোলজি করে নিই, আমি আজকে একটু আর্লি আপনাদেরকে ছেড়ে দিব, কালকে সকালে অবশ্য আমি একটু দেশের বাইরে যাব। সো আই হ্যাভ এ ভেরি টাইট শিডিউল টুডে। তো আমি হালিম ভাইকে আসলে নিষেধ করতে চাইছিলাম, কিন্তু মনে হয় একটা ক্রিটিক্যালিটিতে পড়েছে, সেজন্য বারবার রিকোয়েস্ট করতেছিল। তো এনিওয়ে, আপনারা আমার শেয়ারটা দেখতে পাচ্ছেন? জি একটু স্যার, দেখা রেসপন্স যাচ্ছে। করেন Yes, সাথে sir. সাথে, হ্যাঁ, একটু রেসপন্স করেন, তাহলে আমার জন্য আগাইতে সুবিধা হবে, যে কয়েকজনই আছেন অ্যাক্টিভ। হ্যাঁ, তো আমি প্রথম ক্লাসে আপনাদের বিজনেস স্ট্র্যাটেজির হাউ টু ফর্মুলেট দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, হাউ টু প্রিপেয়ার দ্য প্ল্যান, হোয়াট ইজ প্ল্যান, হোয়াট ইজ স্ট্র্যাটেজি, এই বিজনেস স্ট্র্যাটেজির এই চ্যাপ্টারটা আমরা ফার্স্ট টাইম গো থ্রু করেছিলাম, ইফ ইউ ক্যান ক্লিয়ারলি রিমেম্বার। I don't know whether you have gone through all the details later or not, but it is very much important to understand the strategy and business before going forward. So যদি না থেকে থাকেন, I will give you a quick overview what is exactly strategic plan and what is the importance of it. If you can clearly remember that we said the strategy is a long-term plan, and there is a two approach. One is traditional approach, another one is emergent approach. ট্রেডিশনাল অ্যাপ্রোচকে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচও বলা হয়। তো আমরা সেখান থেকে একটু শুরু করব। তো আমরা ইম্পর্টেন্সের জায়গায় যে হোয়াট ইজ বিজনেস স্ট্র্যাটেজি বেসিক্যালি ডিলস উইথ, এটা যদি আমি আপনাদেরকে একটু রিক্যাপ দেই, দিস ইজ বেসিক্যালি দ্য লং টার্ম ডিরেকশনস, দ্য অবজেক্টিভ অফ দ্য লং টার্ম অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন, যেটা প্ল্যানে রিফ্লেকশন আসে। And the strategy itself deals with the environment in which the organization operates. Environment আমরা বলতে যেটা বুঝিয়েছি যে control environment. Control environment includes everything: corporate governance, stakeholder management, the what should I say, employee management, company's policies and procedure. Everything includes the environment. Environment is basically the environment we use to generate the business decision, is very much important to understand. হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন যে কোন কন্ট্রোল প্রসেসের মধ্য দিয়ে একটা বিজনেস এর একটা ডিসিশন জেনারেট হয়, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন অর্গানাইজেশনের এনভায়রনমেন্টের চেহারাটা কিরকম বা এনভায়রনমেন্টটা দেখতে কিরকম। 2 নম্বর হচ্ছে the resources of the organization and the return the organization make to its stakeholder. টপ লাইনে যদি আমি বলি, এগুলোই ছিল আপনাদের স্ট্র্যাটেজির মেজর সেগমেন্ট। এর বাইরে যেগুলো আছে সেগুলো এটাকে ভেঙে হয়তো অনেক কিছু লিখে, সেগুলি আমরা হয়তো পরে আলাপ করব। আমরা স্ট্র্যাটেজি লেভেল নিয়ে ডিসকাশন করেছিলাম, টাইপস নিয়ে ডিসকাশন করেছিলাম, কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, বিজনেস লেভেল এবং ফাংশনাল লেভেল। ধরেন একটা কংগ্লোমারেট ইন্ডাস্ট্রি, একটা কংগ্লোমারেট ইন্ডাস্ট্রির কর্পোরেট একটা অফিস থাকে। The corporate itself define the objective for the whole organization first, then basically the entire strategy is cascaded down to the business level. Like আপনার একটা কোম্পানিতে যদি 5টা বিজনেস থাকে, তার টোটাল রেভিনিউ এবং তার টোটাল প্রফিট লাইনকে তখন স্প্লিট করা হয় 5টা বিজনেসের ভিতরে। When we talk about specific any business function, then we basically cascade it down to the functional level. Functional level means your the respective business, finance, production, sales and marketing, PNC. This is something called functional level. So this is what the level of strategy. Then we talk about how to formulate the strategy. If you can see the pictorial chart, then basically we discuss about the strategy starts with the corporate appraisal. If you break the corporate appraisal, you will find two things: external analysis and internal analysis. We also said that this is nothing but a SWOT analysis. Then strength and weaknesses inside the organization, opportunities and threat is the external factor that we call the pestle analysis or pest analysis, whatever you say. So
This combines the corporate appraisal. Then you need to set the mission and vision and objective. Then you need to identify the gap between the plan versus actual. Then you should choose your strategy. You will implement it. Then review and control. And over the years, it will just go and follow. You will just rotate around this, and you will just tune your strategy accordingly. So the corporate appraisal, mission and objective, these two things together called the strategic analysis. So if you consider three major parts in the strategy formulation process, one is strategic analysis, another one is strategic choice, and strategy implementation. So you need to remember, when there will be any case in the exam to make any strategic plan, if the requirement asks you to answer how to formulate a plan for business, then you need to follow this strategy. এবং আমি আপনাদেরকে বলেছিলাম, the rational approach or prospective approach or strategic planning approach is basically traditional approach. There is a little bit different about the emergent approach. আমরা যেটা বলেছি যে strategic planning approach এ strategic choice and implementation দুটো separate segment-এ লিখতে হয়, এবং যখন আমরা ইমার্জেন্ট অ্যাপ্রোচ বলবো তখন চয়েস এন্ড ইমপ্লিমেন্টেশনের ফেজ দুইটাকে একসাথে কনসিডার করা হয়। আমি আগে চয়েস করব, তারপর ইমপ্লিমেন্ট করব, এটা মডার্ন কনসেপ্টে কাজ করে না। তারা বলে আমরা চয়েস এবং ইমপ্লিমেন্টেশন দুইটা প্যারালালি চলবে। So this is the very basic fundamental difference between the strategic planning process and the emergent approach. Clear? Is it clear so far? Yes, sir. Yes, sir. Then if we move to the case, আমরা যদি এখন কেসে যাই, আমরা একটা কেস দেখি কিভাবে কেস আসে। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে, আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলেছি, I will touch upon every concept and will try to exchange the knowledge how to read the case of that specific concept and how to derive the answer accordingly. So if you follow the technique and if you tune my technique in your own way, then you will find your own style, which will eventually help you in the handle any critical situation in the exam. Maybe আমি একটা টেকনিক বলছি, that technique is applicable for me, may not be applicable for you in many circumstances. আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমার ওয়ে আউটটাকে আপনি আপনার মতো করে আন্ডারস্টুড করে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বুঝতে সুবিধা হবে। And if any of you are confused in any content, definitely you can reach to me in the next class or via email. I will try to answer it. তো আমি আপনাদেরকে বলেছি, কেস আপনি যখনই পড়া শুরু করবেন আপনি চেষ্টা করবেন একটা হাইলাইটার ইউজ করতে ফার্স্ট। 2 নাম্বার হচ্ছে, কেস রিডিং পড়ার আগে আপনি কেসের রিকোয়ারমেন্টটা দেখে নেবেন। রিকোয়ারমেন্টটা দেখে নিলে আপনি যখন কেস পড়বেন, স্পেসিফিক কোন কনসেপ্টটা আপনার কোন রিকোয়ারমেন্টটা লাগবে এটাকে যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য অনেক ইজি হবে। এবং কোন লাইনগুলো কোন রিকোয়ারমেন্টের জন্য প্রযোজ্য এটা আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট। The most challenging part of business strategy is basically time constraint, because you will find 1 page or 1.5 page or 2 pages case history will be there in the answer script for 20 marks. If you want to read the case twice, then it would be really hard for you to complete your required questions. So যদি at one go-তে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং লিখতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল এবং ইফেক্টিভ। সেকেন্ডলি আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে, প্রথম ক্লাসে এটা বলেছিলাম যে আইসিবির কোশ্চেনের প্যাটার্ন গুলো একটু এখনো আমরা হয়তো ওই লেভেল অফ ম্যাচুরিটিতে গিয়ে পৌঁছতে পারিনি, কারণ আপনি অনেক সময় কেস পড়বেন, পড়ে দেখবেন many lines are there in the question, but when you will go for writing and if you want to take some concept from the answer question to the answer script, you will find very what should I say, few information you can collect to write. So আমি আপনাদেরকে জন্য বলেছিলাম, if it is possible for every concept, if you can develop a predetermined write-up, standard write-up or generic write-up on that specific topic will eventually help you to write a structured report
ইন দ্য এক্সাম হল। এবং যদি শুধু এই কাজটুকু করতে পারেন, আমি গ্যারান্টি করে বলতে পারি, whoever will do it, you will succeed at the one go. কারণ আমি আপনাদেরকে দেখাবো কেস পড়ে আপনি আসলে কি পাবেন, এবং খাতায় লিখতে গেলে একটা 20 মার্কসের কোশ্চেন অ্যাটলিস্ট আপনাকে 3 থেকে 4 পেজ বা 5 পেজ লিখতে হবে, তাই না? যেহেতু এটা একটা কেস, এবং আপনাকে যে মডেলের উপরে কেসটা লিখতে বলবে, ইউ নিড টু ফলো দ্য সিকোয়েন্সিয়াল প্যাটার্ন অফ দ্যাট স্পেসিফিক মডেল। সুতরাং আপনি দেখবেন সব সিকোয়েন্সের ইনফরমেশন আপনি পাচ্ছেন না, সো আপনি তো ওটাকে ব্ল্যাঙ্ক রেখে আসতে পারবেন না, আপনাকে কিছু একটা বলতে হবে। সো ইফ ইউ ক্যান রাইট সাম জেনারিক থিংস দেয়ার, সেটা আপনার লেখাকে অনেক ম্যাচিউর করবে এবং অনেক স্ট্রাকচার দেখাবে। হ্যাঁ, এটা আপনার পাস করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে। আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করব। তো এই কয়েকটা টিপস আপনি মনে রাখতে পারেন। আমরা একটু দেখে নিই যে কেস রিকোয়ারমেন্ট কি বলা হয়েছে, তারপর আমরা কেসটা পড়বো, তারপর আমরা চেষ্টা করব যে আসলে কেসটাকে আমরা কিভাবে লিখবো। তো আমরা যদি ফার্স্ট রিকোয়ারমেন্টটা দেখি, দেখেন ফার্স্ট রিকোয়ারমেন্টে লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যান। হ্যাঁ, আমার কথার সাথে সাথে একটু রেসপন্স করবেন, তাতে আমি দ্রুত আগাতে পারবো। হ্যাঁ, যেহেতু আমি আজকে আগে একটু ছেড়ে দিতে চাচ্ছি আপনাদেরকে। ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যান লেখার জন্য কি মনে করেন কেস পড়ার দরকার আছে? না স্যার। এটা একটা জেনারিক কোশ্চেন, সুতরাং আপনি এই কোশ্চেনটা যখনই পাবেন আপনি লেখা শুরু করে দিবেন। কোশ্চেনটা পড়ে নিবেন, বাট পড়ে লিখবেন, বাট স্ট্র্যাটেজি ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং লেখার জন্য কেস পড়ার দরকার। এটা একটা জেনারিক কোশ্চেন, আপনি জেনারিক অ্যান্সারই করবেন। আমাকে এক দুইজন বলতে পারেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং? একটা দুইটা ইম্পর্টেন্স বলতে পারেন কেউ? কেউ বলতে পারেন? একটা ইম্পর্টেন্স বলেন, একটা, অনলি সিঙ্গেল ইম্পর্টেন্স। স্ট্র্যাটেজিক প্ল্যানিং কেন ইম্পর্টেন্ট? To get the competitive advantage. For facing the future event. Exactly, to getting the competitive advantage over the market, to get the future plan, or the organization have limited resource, how we can optimum utilize of those resources to get the return, তাই না? Yes. Then কি তারপরে আপনার coordinating different functions, হ্যাঁ, এইরকম 3-4টা it's a long term directions for the organization, হ্যাঁ, so that the organization doesn't bog down in the short term goal. হ্যাঁ, এই ধরনের কিছু ইম্পর্টেন্স থাকে একটা স্ট্র্যাটেজিক ফর্মুলেশন প্রসেসের। দিস আর ভেরি জেনারিক। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যখনই এই কোশ্চেনটা আপনি নিজের মতো করে লিখে নিতে পারেন। তো আপনি বাসায় ধরেন যখন আপনি এই ধরনের জেনারিক রাইট আপ রেডি করবেন, এই ধরনের স্ট্যান্ডার্ড যে সমস্ত কোশ্চেন গুলো আছে এগুলো একটু স্ট্যান্ডার্ডাইজ করে নিলে আপনি পরীক্ষার হলে দেখবেন অনেক কমফোর্টেবল ফিল করবেন। তখন আপনি যেভাবে রিড করতে পারেন সেভাবেই লিখবেন। বইয়ে হয়তো অনেকভাবে লেখা আছে, যেই সেন্টেন্সের প্যাটার্নটা আপনার কাছে সবচেয়ে ইজি মনে হয়, যেই সেন্টেন্সটা আপনি রিকল করতে পারেন খুব দ্রুত, সেই প্যাটার্নই আপনি লিখবেন। হ্যাঁ, সেকেন্ড রিকোয়ারমেন্টটা দেখেন, an approach to the preparation of a strategic plan. Approach to the preparation of a strategic plan of AES Enterprise Limited. আপনি AES Enterprise Limited এর স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশনের জন্য কি অ্যাপ্রোচ ফলো করবেন? This section should cover the planning process, analytical tools available to managers. যিনি প্ল্যানটা বানাবেন স্যার, ওটা স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না, এটা কেসটা দেখতে পাচ্ছেন না কেন? আমি তো শেয়ার দিয়েছি। না স্যার। কি বলে এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দিস সেকশন শুড কভার, এখানে আপনি যে জিনিস কভার করবেন যে প্ল্যানিং প্রসেস, তাহলে আমাদের প্ল্যানিং প্রসেসটা কি? এন্ড অ্যানালাইটিক্যাল টুলস অ্যাভেলেবল টু ম্যানেজার, ম্যানেজারের কাছে যে সমস্ত অ্যানালাইটিক্যাল টুলস অ্যাভেলেবল আছে এগুলি দিয়ে আপনি প্ল্যানটা বানাবেন। Whenever possible, it should be related to AES Limited current position. এই প্ল্যান বানাতে গিয়ে, এই টুল ইউজ করতে গিয়ে যত দূর সম্ভব AES লিমিটেড সম্পর্কে কারেন্ট যত ইনফরমেশন অ্যাভেলেবল আছে সেটাকে আপনি কি করবেন? ইউজ করবেন।
তার মানে আপনি দেখবেন অনেক জায়গায় ইএস লিমিটেডের ইনফরমেশনই নাই, কিন্তু আপনাকে কি করতে হবে, লিখতে হবে, তাই না? তো আপনার কাছে জেনারিক ইনফরমেশন যদি না থাকে তাহলে আপনি লিখতে পারবেন না। হ্যাঁ, তো এটা হলো, তাহলে আমরা ধরেন আমি একটা ডিসকাশন করি, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের অ্যাপ্রোচ কয়টা? দুইটা। স্যার দুইটা, জি স্যার। একটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচ, যেটাকে পার্সপেক্টিভ অ্যাপ্রোচ বলে, আরেকটা হলো ইমার্জেন্ট অ্যাপ্রোচ, তাই না? জি স্যার। তো কিছু স্পেসিফিক না বললে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচটাই ফলো করবেন, যেটা এটাকে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ বলি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচের স্টেপ কয়টা? ধরেন প্রথম হলো কর্পোরেট অ্যাপ্রাইজাল। কর্পোরেট অ্যাপ্রাইজালকে বাংলায় আমরা দুইটা জিনিস পাই, এক্সটার্নাল অ্যানালাইসিস এন্ড ইন্টারনাল অ্যানালাইসিস, তাই না? জি স্যার। দেন হলো আপনার মিশন, ভিশন এন্ড অবজেক্টিভ সেট, দেন গ্যাপ অ্যানালাইসিস, দেন স্ট্র্যাটেজিক চয়েস, দেন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, দেন রিভিউ এন্ড কন্ট্রোল, তাই না? তাহলে এই যে মডেলটা, এই মডেলের প্রত্যেকটা পয়েন্ট, তুমি এটা ছাড়ছো কেন? এই যে আপনার যতগুলো স্টেপ আমরা বলছি, প্রত্যেকটা অ্যাপ্রোচ যতগুলো স্টেপের কথা আমরা বলছি, প্রত্যেকটা স্টেপ আপনাকে এখানে লিখতে হবে, কোনো স্টেপকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এবার আপনি যেভাবেই লিখেন না কেন। হ্যাঁ, 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা আছে দেখেন, ইউর ভিউ on the joint venture proposal from Ariston Limited mentioning conflict between business and ethics. এখানে কেসের ভিতরে একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজালও আছে, যেটা এরিস্টন লিমিটেড থেকে দেয়া হয়েছে। সেই প্রপোজালের ভিতরে এইএস লিমিটেডের বিজনেসের সাথে কনফ্লিক্টিং কোনো সিচুয়েশন আছে কিনা, এবং তার যে বিজনেস এথিক্স এইএস লিমিটেডের, তার সাথে এরিস্টন লিমিটেডের এথিক্স মিলে কিনা, এটার উপরে আপনাকে একটা অপিনিয়ন দিতে বলা হয়েছে। হ্যাঁ, তো আমাদের এই 3টা রিকোয়ারমেন্ট আমরা দেখলাম। কেস পড়াটা একটা বিউটি। হ্যাঁ, কেস পড়াটা হচ্ছে একটা বিউটি। আমি আপনাদের মধ্য থেকে আই উইল এক্সপেক্ট সামওয়ান উইল ভলান্টিয়ার টু রিড দিস কেস। হ্যাঁ, এবং আমি পড়ার ফাঁকে ফাঁকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোথায় কেস পড়তে ভুল হচ্ছে, কোন ইনফরমেশনটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। হু ইজ গোয়িং টু ভলান্টিয়ার দিস কেস টু রিড? Sir, I will read. Okay, Fatima, thank you. Please proceed. Huh? You are a newly qualified chartered accountant from ICAB, joined recently as planning manager to AES Enterprises Limited as an engineering. একটু আমি একটু Sir. সেট করে দিই, একটু সেট করে দিচ্ছি দাঁড়ান। জি। As an okay. Joined recently as planning manager to AES Enterprises Limited, an engineering firm based in Chittagong. AES was acquired by Mr. Humayun Murshid some 30 years ago. Humayun Murshid had a reputation for being a prudent businessman, and this was a good bargain. The business has made steady profits, though it has seemed to lost its way in the last few years. Stop. Humayun Murshid. হ্যাঁ, আমরা এখানে একটু স্টপ হই। হ্যাঁ, ফাতিমা, এই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা কি ইনফরমেশন ডিরাইভ করলাম? ফাতিমা যদি বলেন যে এই যে আপনি প্রথম প্যারাগ্রাফটা পড়লেন, একটা স্ট্র্যাটেজি প্ল্যান যদি আপনাকে প্রিপেয়ার করতে হয় এবং 2 নাম্বার রিকোয়ারমেন্টে যদি কোনো জয়েন্ট ভেঞ্চার প্রপোজালের অপিনিয়ন দিতে বলে, ফার্স্ট প্যারাগ্রাফ পড়ে আমরা কি ইনফরমেশন চিন্তা করতে পারি এখান থেকে? স্যার, জয়েন্ট ভেঞ্চার পার্টটা বুঝি নাই। জয়েন্ট ভেঞ্চার পার্ট হচ্ছে আপনার একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল আসছে অ্যারিস্টন লিমিটেড থেকে এইএস লিমিটেডের কাছে। সেখানে আপনার কাছে অপিনিয়ন জানতে চাওয়া হয়েছে যে বিজনেস এবং এথিক্যাল পয়েন্ট অফ ভিউতে এইএস লিমিটেড সেই জয়েন্ট ভেঞ্চারে জড়াতে পারে কিনা অ্যারিস্টনের সাথে।
তো আমাদের দুইটা রিকোয়ারমেন্ট আছে, আরেকটা তো ছিল ইম্পর্টেন্স। তো ইম্পর্টেন্সের জন্য তো আসলে কেস পড়ার দরকার নেই, এমনি আমরা লিখতে পারি। বাট ওই দুইটা রিকোয়ারমেন্ট যদি আমাদেরকে অ্যান্সার করতে হয়, একটা হলো অ্যাপ্রোচ টু ফর্মুলেট স্ট্র্যাটেজিক প্ল্যান, আর এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল। এই দুইটা কোশ্চেন যদি অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে ফার্স্ট প্যারাগ্রাফ পড়ে আমরা এই যে পড়লাম যে তুমি একজন নিউলি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আইসিবি এবং প্ল্যানিং ম্যানেজার হিসেবে ইএস লিমিটেডে জয়েন করেছেন। ইএস লিমিটেড একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম বেসড ইন চিটাগং। ফার্স্ট সেন্টেন্সটাতে যেটা আপনাদেরকে নোট নিতে হবে, যে আপনি যে কেসটা লিখবেন, এই কেসটা হচ্ছে, আমাকে একটু 1 মিনিট সময় দেন, হ্যাঁ প্লিজ। একটু আমরা যেখানে আলাপ করতেছিলাম ফাতেমা, হ্যাঁ, তো আমাদের এইখানে প্রথম লাইনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে আপনি যেই কোম্পানিটা নিয়ে প্ল্যানিং করতে যাচ্ছেন, এই কোম্পানিটা একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। কি কোম্পানি? ইঞ্জিনিয়ারিং ফার্ম। ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে অ্যানালাইসিসের ভিতরে। ক্লিয়ার? Yes. আপনি কোম্পানির যে স্ট্রেংথ, উইকনেস, ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যানালাইসিস করবেন, এটা নিতান্তই আপনাকে অ্যানালাইসিস করতে হবে ইঞ্জিনিয়ারিং বেসড কোম্পানিকে মাথায় রেখে, তাই না? সেখানে সিমেন্ট আসতে পারবে না, ফার্মাসিউটিক্যালস আসতে পারবে না, হ্যাঁ, মনে থাকবে? তাহলে আপনি যখন কেস পড়বেন, আপনি প্রথমেই চিন্তা করবেন আপনাকে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে বলছেন, হ্যাঁ। এবং দেখেন, পরে যদি আপনি পড়েন, এইএস এর বিজনেসের জন্ম হয়েছিল একটা অ্যাকুইজিশন থেকে, মানে একটা এস্টাবলিশ বিজনেসকে এইএস অ্যাকোয়ার করেছিল। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন প্ল্যানিং বানানোর জন্য এবং জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল তৈরি করার জন্য, অপিনিয়ন দেওয়ার জন্য। এটা ওন জেনারেটেড বিজনেস না। তার মানে হুমায়ুন মুর্শেদ কোন এক সময় একটা বিজনেসকে অ্যাকোয়ার করেছিলেন ব্যাক ইন 30 ইয়ার্স, এবং হুমায়ুন মুর্শেদ খুব রেপুটেশনের সাথে বিজনেস করেছেন এবং সে খুবই একজন প্রুডেন্ট পারসন, হ্যাঁ। এবং তার যে অ্যাকুইজিশন প্রপোজালটা ছিল, এটা খুবই গুড বার্গেনিং ছিল, গুড বার্গেনিং ছিল। সে হয়তো অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়েছে বার্গেনিং এর কারণে, হ্যাঁ। এবং এই কোম্পানিটা একটা স্টেডি প্রফিট গ্রোথ ছিল এত বছর, হঠাৎ করে এটা তার নিজস্ব ট্রেন্ড থেকে সরে গেছে। ইটস লস্ট ইটস ওয়ে ইন লাস্ট ফিউ ইয়ার্স। গত কয়েক বছর ধরে এটার যে স্টেডি প্রফিটের গ্রোথ, এই গ্রোথটা হারিয়ে গেছে। তাহলে আমি আপনাদেরকে এবার প্রশ্ন করতে চাই, when you will perform the corporate appraisal, I asked you to consider the SWOT analysis. SWOT analysis includes two parts. One is internal analysis, which is completely within the company, and external analysis completely deals with the external part, মানে outside of the organization, তাই না? Yes, sir. তাহলে এবার একটু ভিজুয়ালাইজ করেন। যদি ইন্টারনাল অ্যানালাইসিস হয়, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে কোম্পানির কি কি স্ট্রেংথ আছে, কোম্পানির কি কি উইকনেস আছে। তাহলে আপনি ফার্স্ট প্যারালাইনে যদি দেখেন স্ট্রেংথ যদি আপনি খুঁজেন, তাহলে হুমায়ুন আহমেদ খুবই প্রুডেন্ট একটা বিজনেসম্যান, এটা কোম্পানির একটা বড় স্ট্রেংথ, এবং তার রেপুটেশন এক্সট্রিমলি হাই ইন দ্য মার্কেট, এটা একটা স্ট্রেংথ। তার অর্গানাইজেশন একটা সিগনিফিক্যান্ট টাইম স্টেডি প্রফিটের ভিতরে ছিল, নাও ডিক্লাইনিং কন্ডিশনে চলে আসছে। এই ইনফরমেশন গুলো আপনাকে, এবং তার ব্যবসাটা একটা অ্যাকুইজিশন বিজনেস, এই ইনফরমেশন গুলো আপনাকে খুব সিরিয়াসলি কনসিডারেশনে নিতে হবে ইন দ্য প্ল্যানিং স্টেজ। আমি আপনাদেরকে কি বুঝাতে পেরেছি?
কিভাবে চিন্তা করতে হবে ফার্স্ট প্যারাটায়? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? ফাতিমা বলেন, আপনি যেভাবে কেসটা পড়েছিলেন আর এখন আপনি যখন আবার ফার্স্ট প্যারাগ্রাফটা আবার পড়েন তো একটু। You are a newly qualified chartered accountant from ICAB, joined recently as planning manager to AES Enterprises Limited, an engineering firm based in Chittagong. AES was acquired by Mr. Humayun Morshed some 30 years ago. Humayun Morshed had a reputation for being a prudent businessman, and this was a good bargain. The business has made steady profits, though it has seemed to lost its way in the last few years. আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে এই যে সেকেন্ড টাইম আবার পড়লেন? Um, কমফোর্টেবল, স্যার, এখন বেশি strength- ইনফরমেশন ব্রেনে ক্লিক করছে নাকি আগের মতোই ফিল করছে? না স্যার, এখন ঠিক আছে, স্ট্রেংথটা বুঝতে পারছি। তো আপনি কি মানে হেডফোনে কথা বলছেন না কম্পিউটার মোবাইলে লাউড স্পিকারে কথা বলেন? ভয়েস কিন্তু আপনার অনেকটা ডিসটেন্স মনে হয়, বোঝা যায় না অনেক সময়। আচ্ছা স্যার, ওই হেডফোনে কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে আর একটু ক্লোজে নিয়ে কথা বলতে পারেন, ভলিউমটাকে একটু বাড়িয়ে নিতে পারেন কিনা দেখেন। তো ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? এই যে ধরেন ফাতিমা প্রথম প্যারাগ্রাফটা একদম স্টার্টিং এ পড়লো, তারপরে আমরা এটার উপর একটু ডিসকাশন করলাম যে আপনি ব্রেইনটাকে যখন কেস পড়বেন তখন আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে আপনি যে সেন্টেন্স পড়ছেন সেই সেন্টেন্সের আপনার যে কেসের নানান রকমের যে প্যারামিটার আছে লিখার, সেই প্যারামিটারের কোন কোন জায়গায় হিট করতেছে, এইটা যার ব্রেনে যত বেশি ক্লিক করবে সে তত বেশি ইনফরমেশন নিতে পারবেন। হ্যাঁ, তারপরে এবার 2 নম্বর প্যারাগ্রাফ পড়েন। Humayun Morshed has handed over the business last year to his youngest son, Manjur Morshed, a mechanical engineer from Buet. Turnover of AES has rapidly grown last year, but profits have not grown in proportion. Humayun Morshed has invested a small amount in new plants and bought some second-hand machines as well. He did employ and kept some good people, and the firm has a reputation for top quality work. The work's management is good, the administration side is well run, and the accounts are immaculate. Financially, the business is in good shape. It has always made a profit and the balance sheet is strong. It has substantial liquid assets. There is no overdraft, and AES own the freehold, so funds could be available for substantial investment. এবার বলেন সেকেন্ড প্যারাগ্রাফ তা নিয়ে বলেন, আপনি কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারছেন, কি কি উইকনেস নিতে পারছেন, ইন্ডাস্ট্রি রিলেটেড কি কি ইনফরমেশন পাচ্ছেন? কিছু স্ট্রেংথ পাচ্ছি, যেমন হিউম্যান রিসোর্সেস টপ কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে, তারপর অ্যাডমিনিস্ট্রেশন সাইড ইজ গুড, প্রফিটস আর গুড, ব্যালেন্স শিট ইজ স্ট্রং, দেয়ার ইজ নো ওভারড্রাফট, ইনভেস্ট করার জন্য ফান্ড আছে এক্সট্রা সারপ্লাস, এরকম টাইপের কিছু স্ট্রেংথ পাইছি। আচ্ছা, আর কেউ কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারছেন 2 নাম্বার রিকোয়ারমেন্ট থেকে? হুমায়ুন রশিদ কিন্তু একজন বিজনেসম্যান ছিল, এখন তার ছেলে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে। এটা একটা এক্সট্রা সেকেন্ড জেনারেশনের বিজনেস চলে আসছে। হ্যাঁ, জি 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 জি। আর স্যার উনি একটা নতুন ইনভেস্টমেন্টও গিয়েছে, দেখা গেল যে অ্যামাউন্ট ইন নিউ প্ল্যান্টস এন্ড বট সাম সেকেন্ড হ্যান্ড মেশিন, এটা একটা আমরা কর্পোরেট অ্যাপ্রাইজাল বলতে পারি। সে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছে। জি স্যার। দেন এবং তারা গুড কোয়ালিটি ওয়ার্ক একটা মার্কেটে রেপুটেশন আছে। হ্যাঁ, স্ট্রং গুড পজিশন একটা আছে ম্যানেজমেন্ট আছে তাদের, তাই না স্যার? ফাইন্যান্সিয়ালি তারা খুবই স্ট্রং পজিশনে আছে এবং ইনভেস্টমেন্ট করার জন্য তাদের কিছু ফান্ডও অ্যাভেলেবেল আছে, এবং আপনার রেভিনিউ বেড়েছে কিন্তু আপনার প্রফিট প্রপোর্শনেটলি বাড়ে নাই, তাই না? তাহলে somewhere analysis is important to understand where the leakage is coming. Yes sir. Many informations are there.
তার মানে কি ম্যানেজমেন্ট কস্ট বেড়ে গেছে? আচ্ছা, তারপরে তানিয়া পড়ে। নেক্সট প্যারা পড়বো। হ্যাঁ। Almost half the sales of AES are to one customer, a firm it has been supplying for 20 years. Another 5 customers account for most of the rest. এটা খুবই একটা হাইলি ডিপেন্ডেন্ট সিঙ্গেল কাস্টমার এক্সপোজার, which is very bad. টোটাল সর্বসাকুল্যে আপনার 6 জন কাস্টমার। This is one of the major reason of declining profit. বলতে পারেন why? স্যার বার্গেনিং পাওয়ারটা ওনার কম। Exactly. Bargaining power of AES customer is relatively high. Relatively high. বুঝতে পেরেছেন? সুতরাং আপনি যখন অ্যানালাইসিস রিপোর্ট লিখবেন, আপনি আর্গুমেন্ট দেওয়ার সময় আপনাকে এই লজিকটা ডিসকাশন করতে হবে এবং এই লজিকটা বলতে হবে আপনাদের যে highly dependent on few customers, as a result maybe the bargaining power, কারণ আমরা কোনো কিছু সার্টেন না, আমরা মেবি ইউজ করব বেশিরভাগ বা মাইট বি, তো বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার একটু বেশি, কারণ যেহেতু নাম্বার অফ কাস্টমার কম, তার মানে তার অল্টারনেটিভ অপশন নাই প্রোডাক্ট সেল করার। হ্যাঁ, যার কারণে হয়তো মার্কেট কম্পিটিটিভনেস কনটেক্সটে AES লিমিটেড আরো উইক পজিশনে চলে আসছে। হ্যাঁ, তো তারপরে পড়েন তানিয়া। হ্যাঁ, Ariston Limited, a newly established আমরা engineering নতুন firm. আরেকটা কোম্পানির নাম শোনা শুরু করলাম এখন থেকে, তাই না? জি স্যার। এতক্ষণ কিন্তু এরিস্টনের কোনো গল্প ছিল না, তার মানে এর আগে আমরা যা শুনেছি সবকিছু AES কে নিয়ে, কাজে আগে যা কিছু শুনেছি সেখান থেকে এরিস্টনের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে একটা নতুন কোম্পানির নাম শুনছি এরিস্টন, তো এরিস্টন নিয়ে আমাদের একটা প্রপোজাল আছে নিচে, সেটা হলো একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল আছে এরিস্টনের, তাই না? ইয়েস স্যার। সেটাকে মাথায় রেখে পড়া শুরু করতে হবে তানিয়া, তাই না? Okay. Ariston Limited, a newly established engineering firm based in Chittagong, which won 2 major construction projects recently, interested to have a joint venture arrangements with AES to implement construction work of one of the recently awarded projects, as they don't have the capacity to complete both the projects simultaneously. Monjur Morshed asked Javed Akhtar, engineering manager, to explore the opportunity as AES has some excess capacity and Ariston indicated a good profit margin. Javed Akhtar's report on the joint venture with Ariston was positive, although he has mentioned his concern on quality compliance of Ariston. Monjur Morshed reviewed latest accounts of Ariston and was impressed with high profit margin of Ariston. কি বুঝলেন? If you summarize the proposal, এই প্যারাগ্রাফের প্রপোজালটাকে যদি আপনি সামারি করেন, then what will you extract from this paragraph and how this paragraph you will relate with the earlier para that you have gone through so far? স্যার এখানে বলছে অ্যারিস্টন লিমিটেড আরো একটা প্রজেক্ট পেয়েছে আর অলরেডি কিছু প্রজেক্ট নিয়ে আছে, আর সাইমালটেনিয়াসলি সবগুলা করার মতো ক্যাপাসিটি নেই, এই জন্য জয়েন্ট ভেঞ্চারে যেতে চাইছে এই AES এর সাথে। মঞ্জুর মোর্শেদ মানে যিনি এখন মেইন ইয়াতে আছে, উনি ওনার ইঞ্জিনিয়ারিং ম্যানেজারকে জিনিসটা এক্সপ্লোর করতে বলেছে, আর they found that Ariston indicated a good profit margin. But Javed Akhtar was concerned about the quality compliance of Ariston. Maybe it's not good enough as to the standard of AES. And Monjur Morshed reviewed latest accounts of Ariston and he was impressed by the high profit margin. Ariston Limited just plus point টা এটাই স্যার যে ওদের good profit margin আছে।
তো আপনি হলে কি করতেন? প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন or আপনি কি বলবেন? স্যার AES লিমিটেডের তো গুড কোয়ালিটি আছে যে that could make up for the Ariston Limited's not enough good quality. মানে দুইটা কোম্পানির একটা কোম্পানিতে at least গুড কোয়ালিটি আছে, আর যেহেতু অ্যারিস্টন লিমিটেড গুড প্রফিট মার্জিন, তার মানে ওদের অ্যাজুম করা যাচ্ছে যে ওদের অনেক কাস্টমার আছে, যেটা কিছু মানে AES লিমিটেড কিছু মানে পাস করতে পারে, মানে অ্যারিস্টন লিমিটেড AES এর কাছে পাস করতে পারে, Any এরকম other টাইপের কিছু হতে পারে। thought? Anyone else can want to add anything more? স্যার মানে যেটা বলছিল আপু, যেটা যে পাস করতে পারে ওটাও বললেও হয়, বা আমরা বলতে পারি যে তার যে AES এর যে ডিপেন্ডেন্ট ছিল, মানে একটা মেজর ক্লায়েন্ট এবং 5 জন মানে টোটাল 6 জনের, যে সেটা অনেক অংশে এখানে কমে আসবে আর কি, মানে যদি তারা ইয়াতে যায়, মানে জয়েন্ট ভেঞ্চারে যায় আর কি। Anyone else? আর একটা বিষয় আছে, ইয়েস লিমিটেডের ভালো করছে কিন্তু তাদের প্রফিট মার্জিন কিন্তু কম, তো সেখানে জয়েন্টলি অপারেট করলে তার অপারেটিং কষ্ট কমে আসবে, যেমন তার ম্যান পাওয়ারের হয়তো কষ্ট কমে আসবে, তার হয়তো মানে এস্টাবলিশমেন্ট কষ্ট তার অনেক কমে যাবে, সেখানে একটা যৌথভাবে একটা গেইন করার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। Any other thought? Anyone else? আর কেউ কিছু বলতে চান? স্যার AES লিমিটেডের রেপুটেশন হ্যাম্পার হতে পারে, কারণ অ্যারিস্টন লিমিটেডের কোয়ালিটি এত ভালো তানিয়ার না। মাথা এতক্ষণে খুলছে মনে হয়। আমি এটাই শুনতে চেয়েছিলাম। দেখেন, রেভিনিউ, প্রফিট, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, জব, these things are available all around the world. But the major contradiction between these two proposals, between these two companies, is basically AES is more focused on the quality of work, even the work doesn't give any profit. On the other hand, Ariston focus more on profit rather maintaining the quality. So the two different company has two different principles. Vision. And the organization like AES Limited will be highly exposed if they get involved with the joint venture at Ariston Limited. However, before getting involved with the Ariston Limited, AES should make sure that the joint venture proposal will not compromise any quality or any circumstances. This is the first part. Second part হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে গেলে ফিউচার যদি কোনো চ্যালেঞ্জ অ্যারাইজ করে প্রজেক্ট রানিং কন্ডিশনে, সেক্ষেত্রে হাউ টু ম্যানেজ দিস সর্ট অফ ডিসপিউট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর AES লিমিটেড। কারণ মাঝপথে যদি আপনার প্রজেক্ট টাইমলাইন, প্রজেক্ট কোয়ালিটি নিয়ে কোনো ডিসপিউট অ্যারাইজ করে, দ্যাট উড বি ডিজাস্টারাস ফর AES লিমিটেড। সুতরাং বাকি যেগুলো আপনারা বলছেন, দিজ আর অল ভেরি ভিজিবল থিংস, বাট মোস্ট ইনসাইটফুল অ্যানালাইসিস উড বি দ্য রেপুটেশনাল লিঙ্ক অফ AES লিমিটেড অ্যান্ড Ariston লিমিটেড। তাহলে আপনার রিকোয়ারমেন্টে যে প্রপোজালটা বলেছে যে আপনি যখন অপিনিয়নটা জমা দিবেন, আপনি অপিনিয়নটাতে দুটো জিনিস কভার করবেন, একটা হলো বিজনেস পার্সপেক্টিভ, একটা হলো এথিক্যাল পার্সপেক্টিভ। সুতরাং আপনি যখনই রেপুটেশন নিয়ে কথা বলবেন, গুড কোয়ালিটি ওয়ার্ক, গুড থিংস, গুড রেপুটেশন, এবং আপনি অ্যারিস্টনের সাথে প্রজেক্টে জড়িয়ে যদি আপনার কোয়ালিটি কম্প্রোমাইজের কারণে কিন্তু মঞ্জুর মোর্শেদের রেপুটেশনেও বড় ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, তাই না? এবং তার এক্সিস্টিং কাস্টমারের কিন্তু ট্রাস্ট হারায় যেতে পারে। সুতরাং দিজ আর দ্য কি পয়েন্টস দ্যাট ইউ নিড টু ডিসকাস ইন দ্যাট প্রপোজাল। বুঝতে পেরেছেন? বাকি যা কিছু আছে এটা ইউ গাইজ আর brilliant in identifying those informations. Just only things, always think about the insightful informations. Insightful means what basically inside in the proposal. What is visible in the statement is not enough to conclude any opinion. You need to think, you need to relate,
the insightful informations from the points that you have available in the paragraph, তখনই আপনি দেখবেন যে আপনার অ্যান্সারের ভিতরে একটা বিউটি আসবে। এবং কেস আপনি যখন লিখবেন, নেভার গিভ এনি conclusive opinion. Always try to maintain the in-between position. Like if you give an opinion like AES Limited should consider the proposal of Ariston Limited because the proposal looks very impressive in terms of revenue and profit. However, before accepting the proposal of Ariston Limited, AES should make sure it will not hamper its reputations due to engagement with the Ariston Limited in a joint venture proposal. If the organization can ensure the quality and can abide by agreement, that would be a feasible project for AES Limited to consider. এইভাবে আপনারা রিলেট করে 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 যদি একটা অপিনিয়ন ডিরাইভ করেন, একটা অপিনিয়ন দিলেন সাবজেক্ট টু জুড়ে দিলেন যে সমস্ত লিমিটেশনস গুলো আছে, তখন টিচার আপনার স্কেপটিসিজমের জায়গাটা খুঁজে পাবেন। এবং আমি আপনাদেরকে বলছি অ্যাপ্লিকেশন লেভেলে দেয়ার ইজ নো রাইট এন্ড রং অ্যান্সার ইন বিজনেস স্ট্র্যাটেজি। আপনি ইন বিটুইনে থাকার চেষ্টা করবেন। আপনি অনেক সময় মনে হইতে পারে যে আমি এটা কি আসলে ইয়েস বলবো না নো বলবো, ইয়েসও বলার দরকার নাই, নো বলার দরকার নাই। ইফ ইউ টেল ইয়েস দেন add some conditional sentence there also, so that the examinee gets some alternative view as well. তখন সে আপনাকে they will find you in 360 degree angle, যে আপনি প্রত্যেকটা সাইডকে কনসিডার করেছেন। Even if you don't find the available informations to cover the 360 degree side, you imagine from your knowledge, you imagine from the industry perspective, you imagine on the fundamental ethical perspective, and think how you can relate those things in your answer script. এই জায়গাগুলো যদি আপনি ইমাজিন করেন, দেখবেন যে আপনার থট প্রসেস, your imagination capacity will enlarge like anything. তখন দেখবেন নতুন নতুন ইনফরমেশন will knocking your মাইন্ড, এবং সেগুলাকে আপনি রিলেট করতে চেষ্টা করবেন। তখন দেখবেন আপনার অ্যান্সারের ভিতরে একটা বিউটি আসবে। হ্যাঁ, তো এগুলা নিয়ে যত বেশি চিন্তা করবেন, 2-3টা কেস যদি আপনি নিজের মতো করে বুঝে নিতে পারেন, আপনি আর যদি একটা কনসেপ্টের একটা স্ট্যান্ডার্ড রাইট আপ রেডি করে নিতে পারেন কেসের, দেখবেন যে আপনি মানে ইউ জাস্ট উইল ইউ জাস্ট ফলো দা ওয়াটার ফ্লো, আর কিছু আপনার করার দরকার নেই। কি বলছি বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, প্রত্যেকটা কেসে কি তাহলে ইথিক্যাল এবং বিজনেস যে ব্যাপারটা, এই দুইটাই যে কোনো কেসে দুইটা জিনিস কত মাথা রাখতে হবে নাকি? অফকোর্স, এটাকে করতে পারলে সবচেয়ে ভালো, কোশ্চেনে বলা থাক আর না থাক। হ্যাঁ, তারপরে পড়েন লাস্টের প্যারাটা, তা নিয়ে কি বলছে। After analyzing last few years' performance of AES, Monjur Morshed realized the company should focus on new customers and large projects in order to increase its profit margin to a reasonable level. He decided to start devising the plan to prepare AES Limited for the future. শেষ? Yes, sir. হ্যাঁ, এবার বলেন, এই যে কেস পড়লেন, আপনার 2 নাম্বার রিকোয়ারমেন্ট যদি এখন অ্যান্সার করতে হয়, তো 2 নাম্বার রিকোয়ারমেন্টে তো আপনার কর্পোরেট অ্যাপ্রাইজালকে 2 ভাগে ভাইগা লিখতে হবে, এক্সটার্নাল অ্যানালাইসিস, ইন্টারনাল অ্যানালাইসিস। তারপরে আপনার মিশন, ভিশন, অবজেক্টিভ না হয় বুঝলাম, এখানে স্ট্র্যাটেজিক চয়েস এন্ড স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, কি কোথায় কি লিখবেন আইডিয়া দিতে পারেন কেউ একজন? দুই মিনিট চিন্তা করেন, 5 মিনিট, তারপরে বলেন। হ্যাঁ, আমি তো আসি, বলে দিলে আমি আপনাদের চিন্তা শক্তিটাকে একটু মানে আনলিশ করে দিতে চাই। মানে আমি আসলে 100 কেস সলভ করায়ও আপনাদের কিছু হবে না যদি না আপনি আপনার ইমাজিনেশন ক্যাপাসিটি আপনি নিজে ডেভেলপ না করেন। সুতরাং ক্লাসে আমার জব, আমি চেষ্টা করবো, এটা আমার স্টাইল, আমি চেষ্টা করবো যে ইমাজিন করার টেকনিকটা আপনাদেরকে এক্সচেঞ্জ করতে কেসের সাথে সাথে। আমি ওইখানেই বেশি থাকতে বেশি কমফোর্টেবল, এবং এটাই বেশি আপনাকে হেল্প করবে, আমি এটাই বিলিভ করি। এবং আপনাদেরকে আজকে কেস পড়ার পরে যদি মনে হয় যে স্যার ইউ নিড টু ফলো অল্টারনেটিভ ওয়ে,
বা আপনাদের নিজস্ব কোনো টেকনিক থাকলে আপনারা বলতে পারেন, আমি সেটাও অ্যাডাপ্ট করে দেখব। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। ডেফিনেটলি আপনারা স্টুডেন্ট, আপনাদের কাছে যদি মনে হয় যে the way of communication is not easily understandable or the technique I am using is not practical, then you can come up with the solutions and the recommendations. Definitely I will absorb those, and will try to tune my approach as well. কোনো আইডিয়া ক্লু কেউ দিতে পারেন কিভাবে শুরু করবেন? Sir, strategic choice. Not only strategic choice, you can start from the first. Okay. আমি যদি আপনাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের ফাইলটা যদি আমি আপনাদের আবার শেয়ার দিই, আমি আপনাদেরকে বলেছি এই প্রত্যেকটা কম্পোনেন্ট কভার করতে হবে, তাই না? আচ্ছা, আমাকে একটু বলেন, এক্সটার্নাল অ্যানালাইসিসে কি কি জিনিস কনসিডার করবেন, এটা বুঝতে হবে আগে। হ্যাঁ, দেখেন, এক্সটার্নাল অ্যানালাইসিসে আমরা বুঝে থাকি অপরচুনিটি এন্ড থ্রেট, তাই না? Yes, sir. তাহলে অপরচুনিটি এন্ড থ্রেট কোথায় থাকে? লিখে রাখেন, এক্সটার্নাল অ্যানালাইসিস সব সময় চিন্তা করবেন পেস্টেল অ্যানালাইসিস নিয়ে। কি নিয়ে? পেস্টেল অ্যানালাইসিস নিয়ে। কি নিয়ে চিন্তা করবেন? পেস্টেল অ্যানালাইসিস। নাম তো শুনেছেন, তাই না, নলেজ লেভেলে? পি ফর পলিটিক্যাল, ই ফর ইকোনমিক, এস ফর সোশ্যাল, টেকনোলজিক্যাল, ই ফর ইকোলজিক্যাল, এল ফর লিগ্যাল। এই পাঁচটা পার্সপেক্টিভে আপনি অ্যানালাইসিস করে পয়েন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। ইন্টারনাল অ্যানালাইসিসে কোম্পানির কি কি স্ট্রেংথ আছে এবং কোম্পানির কি কি উইকনেস আছে। স্ট্রেংথ এন্ড উইকনেসের সাথে যেটা আরো চেষ্টা করবেন, কোম্পানির রিসোর্স অ্যানালাইসিস করতে হয়। রিসোর্স অ্যানালাইসিসের একটা মডেল আছে, নাম মনে আছে আপনাদের? নো, 9M's মডেল। লিখে রাখুন, স্ট্রেংথ এন্ড উইকনেসের সাথে সাথে রিসোর্স অ্যানালাইসিস করবেন ইন্টারনাল অ্যানালাইসিসের পার্ট হিসেবে। অর্গানাইজেশনের রিসোর্স অ্যানালাইসিসের একটা মডেল আছে, এটা হচ্ছে 9M's মডেল। এটা নলেজে পড়ার কথা আপনাদের। যদি আমার ক্লাস কেউ করে থাকেন তাহলে শুনে থাকবেন। হ্যাঁ, 9M's মডেল। এই 9M's মডেলটা ইন্টারনাল অ্যানালাইসিসের ভিতরে চিন্তা করবেন। 9টা এম, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, এরকম 9টা এম আছে। হ্যাঁ, ওই 9টা এম থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে, 3 নাম্বার বলি, 3 নাম্বার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস হাফ ওয়ে ইন্টারনাল, হাফ ওয়ে এক্সটার্নাল। যেহেতু এটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নরমালি আপনার এক্সটার্নালি হয়। ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসে যেমন পোর্টার্সের 5 ফোর্সেস মডেল আছে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের জন্য, তাই না? বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, রাইভেলরি among এক্সিস্টিং কাস্টমার, সাবস্টিটিউট প্রোডাক্টস। হ্যাঁ, এই 5টা ফোর্স কাজ করে, এই জন্য পোর্টার্সের 5 ফোর্সেস মডেল বলা হয়, তাই না? তো এই ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসটাও আপনারা নিয়ে আসবেন। তাহলে এক্সটার্নাল অ্যানালাইসিস যখনই আসবে তখনই ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন স্পেশাল অ্যানালাইসিস, তাই না? ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল legal, local legal, the environmental analysis. This is something environmental analysis. তারপরে আপনার ইন্টারনাল অ্যানালাইসিসের স্ট্রেংথ এবং উইকনেস এর ভিতরে আপনি সাথে সাথে 9M's মডেলটাকেও চিন্তা করবেন, তাহলে অনেক আইডিয়া পাবেন। তাহলে আমরা অনেকগুলো বিষয় পেলাম, তাই না এখানে? তাহলে এই কথা বলে না কেন? জি স্যার। তাহলে এই ব্যাপারে কি কিছু বলা আছে অঙ্কেতে? এই কেসে কিছু বলা ছিল? ছিল না? ছিল কি? না স্যার, ছিল না। তাহলে এইখানে আপনাকে কি লিখতে হবে? জেনারিক স্টেটমেন্ট লিখতে হবে, তাই না? ইকোনমিক ফ্যাক্টর নিয়ে এখানে কিছু বলা আছে? পলিটিক্যাল ফ্যাক্টর নিয়ে কিছু বলা আছে? সোশ্যাল ফ্যাক্টর নিয়ে কিছু বলা আছে? টেকনোলজি নিয়ে কিছু বলা আছে? না স্যার। তাহলে আপনি যখন এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস লিখবেন কিংবা যখন এক্সটার্নাল অ্যানালাইসিস লিখবেন, তখন আপনাকে এই কন্টেন্টের কিছু জেনারিক স্টেটমেন্ট লিখতে হবে, লাইক ইকোনমিক ফ্যাক্টর সাচ এস গ্রোথ in demand for service or level of interest or availability of skilled manpower should be considered. Political factor
or any political exposure in near future should be considered seriously for competition actor. Social factor or demographic factor, cultural values, safety issue needs to be considered, legal factor, blah blah blah. এই ধরনের কিছু জেনারিক স্টেটমেন্ট লিখে নেবেন। আমি অ্যানসার স্ক্রিপ্টটা আপনাদের আজকে দিয়ে দিব। এটা আইসিবির কোন সালে পরীক্ষায় আসছিল এবং এটা আইসিবির সলিউশন ডিরাইভ করা। সুতরাং আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে বারবার রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা কেসের মডেলের যে সমস্ত কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্টের একটা জেনারিক রাইট আপ রেডি করে রাখবেন, তাহলে পরীক্ষা পাস করে যাবেন, একদম ওয়ান গোতে পাস করে যাবেন আমি বলছি। না হয় পরীক্ষার হলে গেলে কোনো কুলকিনারা পাবেন, কি লিখবেন কি লিখবেন না, কয় লাইন লিখবো কয় লাইন লিখবো না, হ্যাপাজার্ড লিখে লিখবেন। আপনার কাছে যদি 5 লাইনের একটা জেনারিক রাইট আপ থাকে আর কেসের সাথে যদি 3 লাইন যোগ দিতে পারেন, ফ্যান্টাস্টিক রাইট আপ হবে আপনাদের। টিচার পড়লে বাঘ বাকুম পায়রা বলে বলে নাম্বার দিবে। বিশ্বাস করেন এটা? Yes, sir. বিশ্বাস করলে ওইভাবে কাজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসটা বুঝলাম, তাই না? মানে এক্সটার্নাল অ্যানালাইসিস যেটা, তাই না? ক্লিয়ার তো? হ্যাঁ, যেমন ধরেন টেকনোলজিক্যাল ফ্যাক্টরের কি বলতে পারেন যে টেকনোলজিক্যাল চেঞ্জেস ইন দা IT sector needs to be seriously considered in terms of advancement of product and advancement of packaging system. Technological system may bring some efficiency for the AES Limited. লিংক খুঁজে দিতে পারেন, কারণ AES Limited কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছে, একটা ইনফরমেশন আছে, তাই না? Maybe the competitiveness perspective, the machine is not that much advanced to create some value for the customer. That's why maybe the efficiency level is relatively low due to second-hand machine. So AES Limited should explore the technological advancement to bring some efficiency in the operational level. এই টাইপ তো আমরা লিখতেই পারি, তাই না তানিয়া? Yes, sir. ফ্যান্টাস্টিক। তো এই ধরনের জিনিসগুলো লিখে দিবেন, দুই একটা লাইন যদি আপনি কেস থেকে রিলেট করতে পারেন, ফ্যান্টাস্টিক। তারপরে আমরা বলছিলাম যে কম্পিটিটিভ ফোর্সেস নিয়ে লেখার জন্য, তাই না? কম্পিটিটিভ ফোর্সেস নিয়ে লেখার জন্য ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস যেটাকে আমরা বলি, পোর্টার্সের 5 ফোর্সেস মডেল, আপনি বলতে পারেন যে ইয়েস মাস্ট কনসিডার in strategic formulation process from the industry perspective areas like whether any threat exists for the new entrants, the bargaining power of customer is relatively high because they are limited with the number of customers. Threat from the supplier also need to consider. The AES Limited should also focus whether any substitute product threat exists or not, or any rivalry among existing customers. সুতরাং আপনি জেনারিকের সাথে শুধু কোম্পানির নামটাকে জোড়ায় দিয়ে সেন্টেন্সটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দিলে আপনার হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। তাহলে আমাদের কম্পিটিটিভ ফোর্সেসও চলে আসলো। তারপরে ইন্টারনাল অ্যানালাইসিসে আপনি কি করতে পারেন? 9Ms মডেল লিখতে পারেন, তাই না? 9Ms মডেল লিখতে পারেন। তারপরে ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস করতে পারেন। আপনি লিখে রাখেন ইন্টারনাল অ্যানালাইসিসে কি কি জিনিস কনসিডার করবেন। আমি বলছি 9Ms মডেল 1, 2 নাম্বার হলো ফাইন্যান্সিয়াল রেশিওস অ্যানালাইসিস, 3 নাম্বার হলো কোম্পানির ভ্যালু চেইন প্রসেস। ভ্যালু চেইন প্রসেস পড়েছেন না? ভ্যালু চেইন প্রসেস পড়েছেন না? জি স্যার, ভুলে গেছি স্যার। Primary activities, secondary activities. Primary activities start from the sourcing of raw material, input, WIP, production, sales, marketing, and after sale service. These are primary. Secondary activities: farm infrastructure, procurement, finance, human resource. পড়েছেন না? জি স্যার। The both side value addition comes. This is called the value chain process of the organization. Clear? হ্যাঁ, জি স্যার। Yes, sir. এর সাথে কেসে আরো কিছু ইন্টারনাল ইনফরমেশন দেয়া আছে, রেপুটেশনাল কনটেক্সট, এগুলোর উপরে মিলিয়ে জিলে লিখে দিবেন। তারপরে অবজেক্টিভ, মিশন এন্ড ভিশন। মিশন এন্ড ভিশন নিয়ে তো আপনি তেমন কিছু এখানে বলা নাই, আপনি হয়তো একটা জেনারিক মিশন লিখতে পারেন, বাট এখানে কিছু অবজেক্টিভ দেয়া আছে, যে একটা প্রফিট করতে চায়, নাম্বার অফ কাস্টমার বাড়াতে চায়, এই ধরনের জিনিসগুলো মিশন ভিশনে আপনি নিয়ে আসতে পারেন।
মিশন স্টেটমেন্ট এন্ড অবজেক্টিভ ইজ একটা জেনারিক সেন্টেন্স লিখতে দিতে পারেন। মিশন স্টেটমেন্ট এন্ড অবজেক্টিভ ইজ এস্টাবলিশড the direction which the firms plan to achieve. Objective should be clearly defined and it should be quantifiable. এরকম জেনারিক স্টেটমেন্ট লিখে দিতে পারেন। দেন আপনি আরো লিখতে পারেন যে এখানে আপনার মিশন ভিশন কি হওয়া উচিত। ওদের যেমন একটা মিশন ভিশন পরিষ্কার আছে যে ইএস লিমিটেড খুব কোয়ালিটি প্রোডাক্ট মেনটেন করে, হ্যাঁ, এবং এটাকে ধরে রাখা উচিত। হাইলি স্কিল রিসোর্স আছে, এটাতে আরো ফোকাস করা উচিত ফর মেকিং দ্য অর্গানাইজেশন সাস্টেইনেবল। এন্ড AES লিমিটেড ইজ এ ভেরি কাস্টমার লয়াল অর্গানাইজেশন। এটা কিন্তু নাম্বার অফ কাস্টমার কম হইলো মানে কি তারা কাস্টমারের প্রতি খুবই লয়াল, তাই না? অল্প কিছু কাস্টমারকে কোয়ালিটি সার্ভিস দিতে চায়, হ্যাঁ, এবং কোয়ালিটি ফোকাস করতে চায়। সুতরাং এই ধরনের জিনিসগুলিকে অবজেক্টিভ সেটিং এর ক্ষেত্রে ইএস লিমিটেডকে সিরিয়াসলি কনসিডার করতে হবে। এই জিনিসগুলো আপনি অবজেক্টিভের ভিতরে নিয়ে আসতে পারেন। তারপরে আপনি ধরেন ইয়েগুলো ওইখানে নিয়ে নিলেন, স্ট্রেংথ উইকনেস তো ওইখানেই নিয়ে নিয়েছেন। অপরচুনিটিজ এন্ড থ্রেট নিয়ে হয়তো কিছু বলতে পারেন, অপরচুনিটিজ এন্ড থ্রেটে কি আছে। তারপরে ধরেন গ্যাপ অ্যানালাইসিস। গ্যাপ অ্যানালাইসিস সম্পর্কে ধরেন এখানে স্পেসিফিক কোনো ইনফরমেশন দেয়া নেই, হ্যাঁ। আপনি বলতে পারেন AES লিমিটেড শুড অ্যানালাইজ ইটস ইন্টারনাল resources, internal organizational structure to identify the gap between its plan and the expectations, because it's not achieving its targeted profit or business objective. So definitely the organization is struggling somewhere, which needs to be properly analyzed to identify the gaps between the plan and the performance. এরকম একটা জেনারিক স্টেটমেন্ট লিখে দিবেন যে প্ল্যান এবং পারফরম্যান্সের ভিতরে কোথায় গ্যাপ আছে। এখানে একটা সিরিয়াস রিগোরাস অ্যানালাইসিস দরকার টু আইডেন্টিফাই দ্যাট পার্টস। গ্যাপটা লিখে দিবেন। দেন স্ট্র্যাটেজি চয়েস এন্ড স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট নিয়ে আপনি হয়তো কিছু একটা বলতে পারেন, লাইক যে ধরেন কি রকম লিখতে পারেন। এটা ধরেন কেউ বলতে পারেন কি রকম strategy choice and implementation নিয়ে লিখতে পারেন, বা strategy development, whatever you say. স্যার এখানে স্ট্র্যাটেজি কিন্তু কোনো চয়েসে ইনফরমেশন দেয়া নেই, আপনাকে বলতে হবে জেনারিক। আমি কিন্তু আগেই বলছি এখানে আপনাকে কি বলতে হবে, ও জেনারিক বলতে হবে। হ্যাঁ স্যার নিউ মার্কেট নিউ প্রোডাক্ট এরকম টাইপের কিছু বলা হ্যাঁ যাবে? হ্যাঁ আপনি ওখানে লিখতে পারেন যে যেমন ধরেন বলতে যে কোনো কিছু বলতে পারেন। ধরেন মার্কেট AES Limited should consider the new product development or new market development. Side by side, AES Limited should also think how to penetrate the market, to discuss with some experts what are the process they need to follow to penetrate the market. এটা আপনি বলতে পারেন, হ্যাঁ। এবং আরো আপনি বলতে পারেন যে ধরেন to bring some efficiency in the competition, or how to outsmart the competitor in the market, need to be properly analyzed and understood, so that the organization can reduce the cost by maintaining the quality product. হ্যাঁ, এরকম আপনি চিন্তা করতে পারেন। তারপরে যেহেতু AES লিমিটেড সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়ে অর্গানাইজেশন চালাচ্ছে, আপনি বলতে পারেন যে AES লিমিটেড ক্যান কনসিডার advanced machineries in their production process, so that the technology itself brings some efficiency in the operations, which will eventually help AES Limited to make some profit, as well as will attract new customer. এই টাইপের কিছু স্ট্র্যাটেজি চয়েস এন্ড ইমপ্লিমেন্টেশন আপনি বলে দিতে পারেন, তাই না? হ্যাঁ কি বলেন? স্যার and then হলো আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে যদি আমরা আসি, যে জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল। জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল নিয়ে তো আমরা অলরেডি বলেছি। তারপরে আপনারা যে জিনিসগুলো কভার করতে পারেন সেখানে বলতে পারেন যে AES লিমিটেডের যেহেতু কাস্টমার বেস বাড়ানো উচিত, এটা একটা পোটেনশিয়াল অপরচুনিটি টু হ্যাভ দ্য জয়েন্ট ভেঞ্চার উইথ অ্যারিস্টন লিমিটেড। তারপরে AES লিমিটেড স্ট্রাগলিং উইথ দেয়ার মার্জিন,
So the Ariston proposal is very lucrative for them as their margin is very high. However, the following things needs to be seriously considered while joint venture proposal is considered. সেখানে আপনি বলতে পারেন এরিস্টনের রেপুটেশনের কথা ভার্সেস এইএস এর রেপুটেশন, কোয়ালিটি ভার্সেস এইএস এর কোয়ালিটি, হ্যাঁ, পার্সোনাল রেপুটেশনস, হ্যাঁ, এবং ফিউচার প্ল্যান, এই জিনিসগুলো নিয়ে ডিসপিউট রেজুলেশন কিভাবে হবে, হ্যাঁ, যে প্রজেক্ট রানিং কন্ডিশনে কোনো প্রবলেম আসলে সেটা ডিসপিউট কিভাবে, এই জিনিসগুলো কনসিডার করে এই ইস্টার্ন লিমিটেড তার বিজনেস ডিসিশন জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল নিতে পারে। দ্যাটস ইট। তাহলে আপনার এথিক্যাল বিজনেস দুই সাইডে আপনার কি হয়ে গেল, কভার হয়ে গেল। এবার বলেন, এই যে আমরা কেস পড়লাম এবং একটা ডিটেইল অ্যানসার নিয়ে ডিসকাশন করলাম, হাউ ইউ আর ফিলিং নাও? More confident. ভেরি গুড। কনফিডেন্সের চেয়ে আমার কাছে আমি শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো যে ইফ ইউ টেল মি স্যার we understood how to read a case and how to find the information to write the answer and how to relate between one information to another information and how to think about the insightful information. এই অ্যানসার গুলোকে আপনাদের কাছে কিছুটা ইজি মনে হচ্ছে এখন? ইয়েস স্যার। তাহলে এই কেসটা নিয়ে কি আমাদের আর ডিসকাশনের কোনো প্রয়োজনীয়তা আছে? I don't think so. Right? জি স্যার। আমাকে ইমেল অ্যাড্রেস দেন, আমি কেসটা অ্যানসার সহ পাঠাচ্ছি। স্যার জয়েন্ট ভেঞ্চার নিয়ে কি আরেকটু বলবেন স্যার? আবার একটু অল্প সামারি করে জয়েন্ট ভেঞ্চারটা নিয়ে। জি স্যার, একটু বলেন স্যার। জয়েন্ট ভেঞ্চার প্রপোজালে কি ছিল? লুক্রেটিভ সাইট ছিল। আমার বাচ্চা চিল্লাচ্ছে, ডোন্ট মাইন্ড, কিছু করার নাই, আমি ড্রয়িং রুমে বসে ক্লাস নিচ্ছি। জয়েন্ট ভেঞ্চার প্রপোজালের ভিতরে যেই অ্যাট্রাকটিভনেসটা ছিল সেটা ছিল হচ্ছে যে আপনার খুব প্রফিটেবল একটা অ্যাট্রাকশন। 2 নম্বর অ্যাট্রাকশন ছিল ইএস লিমিটেডের কাস্টমার বেজ কম, কাস্টমার বাড়াতে হবে। 3 নম্বর অ্যাট্রাকশন ছিল যে এইএস সামহোয়ার স্ট্রাগলিং করতেছে বিজনেস এক্সপানশনের জন্য। 3টা অপরচুনিটি আপনি শুরুতে বলে নেবেন। These are the good things the AES Limited should consider in the joint venture proposal. However, before taking the final decision, AES needs to consider the following thing as well. Following things gulo ki? The joint venture proposal acceptance er age AES Limited কাজের কোয়ালিটি নিয়ে সিরিয়াসলি স্টাডি করতে হবে, যেহেতু এরিস্টনের কাজের কোয়ালিটি নিয়ে মার্কেটে ব্যাড রেপুটেশন আছে। 2 নম্বর হচ্ছে এইএস এর মঞ্জুর মোর্শেদের ইন্ডিভিজুয়াল রেপুটেশন মার্কেটে অনেক হাই ফর কোয়ালিটি অফ মেইনটেইনিং কোয়ালিটি অফ প্রোডাক্ট এন্ড কমিটমেন্ট টু ইটস কাস্টমার। 3 নম্বর হচ্ছে এরিস্টন লিমিটেড যেহেতু কোয়ালিটি কম্প্রোমাইজ করে প্রফিট ম্যাক্সিমাইজ করে, এই ধরনের একটা প্রিন্সিপাল মেইনটেইন করে, এইটা এই ধরনের অর্গানাইজেশনের সাথে এইএস এর রেপুটেশন ম্যাচ করে কিনা এটা সিরিয়াসলি কনসিডার করতে হবে। হ্যাঁ, project running condition, if there any dispute comes due to quality of work or any environmental compromise, what remedial measures will be there for AES Limited to maintain its reputation in the market? So these 3 things needs to be seriously considered while the project decision is taking positively or considering joint venture proposal. শুরুতে গুড থিংস গুলি বলে নেবেন, জয়েন্ট ভেঞ্চারে কি কি গুড থিংস আছে, হাউএভার দিয়ে বলে নেবেন কি কি কনসার্ন আছে, তাহলে আপনি দুইটা সাইডই কি করলেন, কভার করলেন। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। এবার আমাকে ইমেল অ্যাড্রেস দেন, আমি এটা পাঠিয়ে তারপরে আরেকটা কেস শুরু করব ডিসকাশন। কোন ইমেল অ্যাড্রেসে পাঠাবো? চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। এইখানে চ্যাট বক্সে? জি জি।
আচ্ছা এখানে এখান দিলে থেকে সবাই আমাদের গ্রুপের এরা আবার গ্রুপে দিয়ে দেয়, তো হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে ওখানে দিয়ে আচ্ছা দেয়। আমি দিয়ে দিচ্ছি জাস্ট গিভ মি a minute give me a minute ঠিক আছে কি কাটে দেব চ্যাটে দিব না দেখি টেনে এনে দিয়ে দেওয়া যায় নাকি জি স্যার, ড্র্যাগ করে নিয়ে আসা যায়। দেখেন তো ড্র্যাগে গিয়েছে কিনা আপনাদের সাকসেসফুলি পেয়েছেন জি স্যার। খুলে দেখেন তো রাইট ফাইল পেয়েছেন কিনা ঠিক আছে না তানিয়া ইয়েস স্যার। আচ্ছা আপনারা এটা ক্লাসে দেখবেন ক্লাসের পরে নেক্সট ক্লাসে আমি যখন আসব যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এটার উপরে আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ এটা এখানে রাইট আপ সহ দেয়া আছে অ্যানসার সলিউশন সহ হ্যাঁ আচ্ছা তারপরে এই চ্যাপ্টারের আর কি কেস আসে আমি একটু দেখে নিই ইমার্জেন্ট অ্যাপ্রোচ একই জাস্ট ইমার্জেন্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনার এই স্ট্র্যাটেজি প্ল্যান এবং ডেভেলপমেন্টটা শুধু একই জায়গায় লিখে এই চ্যাপ্টার থেকে এথিক্যাল বিহেভিয়ার প্লাস আপনার ওই কিছু স্ট্র্যাটেজিস নিয়ে ছোটখাটো প্রশ্ন আসে আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচটা নিয়েই বেশিরভাগ সময় কেস আসে এর বাইরে এই চ্যাপ্টার থেকে আসলে তেমন কোনো কেস আসে না আমি নরমালি দেখি নাই আপনারা অ্যান্সার স্ক্রিপ্ট রিভিউ করে দেখতে পারেন যদি কোনো কেস চোখে পড়ে হয়তো ইমার্জেন্ট অ্যাপ্রোচ নিয়ে আসতে পারে বাট একই স্টেপ ফলো করবেন দুইটা তো কোনো ডিফারেন্স নাই পজিশনিং ভিউ এন্ড রিসোর্স বেসড ভিউ তো এটা স্ট্র্যাটেজিক ফর্মুলেশনেরই আপনি অর্গানাইজেশনের মার্কেটে কোন পজিশনে আছে এটা মাথায় রেখে প্ল্যান করবেন নাকি অর্গানাইজেশনে কি কি রিসোর্স অ্যাভেলেবেল আছে এটা দেখে প্ল্যান করবেন এটা একটু বোঝার বিষয়
এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর কোনো কেস আসে না। আমি নর্মালি যে কেসগুলো পড়াবো আশা রাখি যদি এগুলো একটু ভালো করে পড়েন, আমি যেগুলো পড়াইছি আর যেই কেসগুলো প্র্যাকটিস করাবো এগুলো যদি একটু বাসায় সময় নিয়ে নিজেদের মতো করে বুঝে নেন, আই থিংক যে পরীক্ষা আপনাদের খুব বেশি একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। এতটুকুই আমি বলতে পারি, বাকিটা হচ্ছে আপনাদের সিনসিয়ারিটি আর আপনাদের লাক। 1 নাম্বার চ্যাপ্টার থেকে আর তেমন কোনো কেস ফোকাস করার দরকার নাই, যদি কিছু থাকে আমরা পরে আলাপ করবো। হ্যাঁ, আচ্ছা। তারপরের চ্যাপ্টারটা কি আছে আপনাদের বইয়ে আমাকে একটু বলতে পারেন? আমি আজকে বইটই কিচ্ছু রাখি নাই পাশে, কারণ আমি একদমই অল অফ এ সাডেন ক্লাসে ঢুকছি। বলতে পারেন পরের চ্যাপ্টারটা কি আছে আপনাদের? Chapter 3, sir. The purpose of an organization. The purpose of an organization. The purpose of an organization. Just give me a minute. Let me see what is that concept. Just give me a minute. Chapter 3. Chapter 3 তে আছে basically মানে আমাদের পড়াশোনার অ্যাপ্রোচ ঠিক আছে নাকি কোনো কিছু চেঞ্জ করতে হবে মনে হয় আপনাদের কাছে? ঠিক আছে স্যার। চ্যাপ্টার 3 থেকে শুধু একটা কেসই আসবে, সেটা হলো পেস্টেল অ্যানালাইসিস। হ্যাঁ, কি অ্যানালাইসিস? কথা বলে না কেন? স্যার পেস্টেল অ্যানালিসিস। হ্যাঁ, কথা বলতে হবে। পেস্টেল অ্যানালাইসিস যেটা নিয়ে আমরা বলছি, তো আমি আপনাদের পেস্টেল অ্যানালাইসিসটা কি একটু বুঝাচ্ছি, তারপরে আমি এটার একটা কেস আপনাদেরকে আজকে দিয়ে দিব একটু আলাপ করে, তারপরে আপনারা এটা নেক্সট ক্লাসে একটু নিজেরা সলভ করে আসবেন, আমি বুঝাই দিব আপনারা কিভাবে লিখবেন। হ্যাঁ, চ্যাপ্টার 3টা কি আছে আপনাদের? ম্যাক্রো এনভায়রনমেন্ট। Purpose of an organization, sir. পারপাস অফ এন অর্গানাইজেশন কি আছে এটার মধ্যে? আমার সামনে তো আগের বই দেখতে পাচ্ছি। The goals, objectives, এরকম টাইপের জিনিস, মিশন, not for মিশন ভিশন profit এগুলো। organization. জি স্যার। আর আর কি আছে? স্যার এখানে not for স্যার ওখানে profit organization. ওখানে স্যার 4টা টপিক আছে। 1 নাম্বার টপিক দ্য কনসেপ্ট অফ মিশন, তারপরে অর্গানাইজেশনাল গোল এন্ড অবজেক্টিভ, তারপরে স্যার স্টেক হোল্ডার্স গোল এন্ড অবজেক্টিভস, নন প্রফিট অর্গানাইজেশন। হ্যাঁ, ও দরকার নেই, চ্যাপ্টার এখন ফোকাস করার দরকার নেই। তারপরে কি আছে বলেন, তারপরের চ্যাপ্টার? তারপরে স্যার আছে দ্য ম্যাক্রো এনভায়রনমেন্ট। হ্যাঁ, 2 নম্বর চ্যাপ্টার পড়ারই দরকার নেই, ও 2-3 বার দেখে রাইখা দিবেন। হ্যাঁ, আচ্ছা, দেখা যায় একটা শেয়ার। জি স্যার দেখা দেখতে যায়। পাচ্ছেন? আচ্ছা দেখেন, এই যে আমরা বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি না, বিজনেস এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস মনে পড়ে আপনাদের? স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস প্রসেসের ভিতরে বলেছিলাম এই বিজনেস আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস এনভায়রনমেন্ট and the what should I say, understanding the business environment or environment analysis, both the things are same. So the organization basically internal factor near, they are not that much bothered. Mostly they think about the competition, about competitors. এইখানে তাদের কিছু মাইক্রো ফ্যাক্টর থাকে যেটা তারা রেশনালাইজ করতে পারে
under different platforms like the association থাকে আর অনেক ধরনের বিষয় থাকে, তারা আলাপ আলোচনা করে নিয়ে আসে, যেটাকে আমরা বলি কম্পিটিটিভ ফোর্সেস, পোর্টার্সের 5 ফোর্সেস অ্যানালাইসিস। এটা যদি মাইক্রো লেভেল হয়, অর্গানাইজেশন এর কন্ট্রোলের ভিতরে থাকে অনেক সময়। তারপরে যে জিনিসটা একটা ইন্ডাস্ট্রি বা একটা অর্গানাইজেশনকে হ্যাম্পার করে সেটা হলো ম্যাক্রো এনভায়রনমেন্ট। সেটা কি এনভায়রনমেন্ট? ম্যাক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এনভায়রনমেন্টটাই বেসিক্যালি পেস্টেল অ্যানালাইসিস। ম্যাক্রো এনভায়রনমেন্ট মোস্টলি affected by the organization, mostly affected by political decision, legal legislation, economic factor, technological advancement or technological obsolescence, social or demographic issues, and these on so on. এই সমস্ত জিনিসগুলো ম্যাক্রো এনভায়রনমেন্টে কাজ করে, যেখানে আপনার ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল both influence works together to establish a dominant position in any industry. So when you are a finance manager or a CFO of any organization, then you need to seriously consider the international trade, international tariff, political situation of the country, technology, global technology advancement, global rules and regulations if you are in the international business, how the country economy and global economy is moving forward. যেমন ধরেন, if you consider the current moment of global situation, the combative situation between the Ukraine and Russia has shaken the global economy like anything. The dollar price has become unstable in my country, so which is directly hampering my business. The international restrictions for many Russian organizations where you cannot do business. So এখানে ধরেন আরো অনেক কান্ট্রি আছে যারা হয়তো ধরেন রাশিয়াকে একটু ফেভার দেওয়ার চেষ্টা করছে, দে আর বিকাম এ কাউন্টার পার্ট অফ অলসো। যেমন চায়নার সাথে হয়তো একটা রিলেশনশিপ ডাউনটার্নের দিকে চলে আসছে, ইউরোপ এবং ইউএস এর পশ্চিমা দেশ তাদের মিত্রদের। আজকে আরেকটা নিউজ দেখলাম which becomes a good concern, যে Lithuania has blocked Russian transport in the transition route, কারণ রাশিয়ার major import and export in the roadside use the Lithuanian land. So Lithuania European Union's সদস্য এবং ন্যাটো মেম্বার as well. Lithuania এখন বলছেন since there are some restriction on the Russian products, so যে সমস্ত প্রোডাক্টস এর উপরে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের রেস্ট্রিকশন আছে, ওই ধরনের প্রোডাক্ট তারা এদিক দিয়ে ট্রান্সমিট হতে দিবে না। এটা নিয়ে ধরেন আজকে আবার নতুন করে পলিটিক্স শুরু হয়েছে। সুতরাং আপনি যখন কোন বিজনেস হাউসে বসছেন, আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হন আর what should I say professional হন, যাই হন না কেন, when you are in the business house, আপনাকে এই ম্যাক্রো ইকোনমি গুলো খুব সিরিয়াসলি কনসিডার করতে হবে। সুতরাং একটা পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্স, লোকাল পলিটিক্স কিভাবে বিজনেসকে হ্যাম্পার করবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। একটা আমাদের দেশের ইকোনমি, গ্লোবাল ইকোনমি, আমাদের দেশের ফাইন্যান্সিয়াল মার্কেট, গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট, কিভাবে ইকোনমি যদি গ্রো করে আপনার ব্যবসা বড় হবে, ইকোনমি যদি শ্রিঙ্ক হয় আপনার ব্যবসা ছোট হবে, ওয়ার্ল্ড যদি আনরেস্ট থাকে আপনার বিজনেস হ্যাম্পার হবে, ওয়ার্ল্ড যদি এনলার্জ হয় আপনার বিজনেস বড় হবে, আপনার অপরচুনিটি বাড়বে। সুতরাং ইকোনমিক ফ্যাক্টর কোনগুলো, যেমন ধরেন আপনার ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, তাই না, ডলার এক্সচেঞ্জ রেট, কারেন্সি ফ্লাকচুয়েশন, these are things you need to consider the economic factor. Technological
ফ্যাক্টরে আপনি যে কোনো জিনিস কনসিডার করতে পারেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন কমিউনিকেশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন প্রোডাকশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন ডিস্ট্রিবিউশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন আফটার সেল সার্ভিস। আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন সেখানে এগুলো চিন্তা করবেন। সোশ্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক ফ্যাক্টর, যেমন ধরেন আমি যেমন ধরেন টোবাকো মার্কেটে, টোবাকো ইন্ডাস্ট্রিতে জব করি এখন। আগে আমি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো ধরেন সিমেন্ট ইন্ডাস্ট্রি এবং টোবাকো ইন্ডাস্ট্রির দুটার বিজনেস পার্সপেক্টিভ কমপ্লিটলি দুই রকম। তো এখন যেমন ধরেন ফাইন্যান্সের হেড হিসাবে আমাকে যেমন ধরেন সোশ্যাল ফ্যাক্টর গুলো কনসিডার করতে হয়। আমাদের দেশে আমরা খুব রিলিজিয়াসলি ডেভোটেড কান্ট্রি। আমরা রেসপেক্টের জায়গাটা, সিনিয়রিটি জুনিয়রিটি আমরা খুব সিরিয়াসলি মেনটেন করি। আমরা বাবা ছেলে একসাথে সিগারেট খাই না, আমরা বাবা ছেলে একসাথে ড্রিঙ্ক করি না, আমরা বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট বোন, বড় বোন ছোট ভাই একসাথে স্মোক করি না, ড্রিঙ্কস করি না। আমাদের সোশ্যাল ভ্যালুস গুলোকে আমাদেরকে ক্যাটার করতে হয়, আমাদের সোশ্যাল ভ্যালুস গুলোকে আমাদের মেনটেন করতে হয়। এখন আমি যদি আবার ইউএসএ তে থাকি, আমি যদি আবার কানাডাতে থাকি, আমি যদি আবার ইউরোপে থাকি, কিংবা ফাস্ট মুভিং কোনো কান্ট্রিতে থাকি, হয়তো ছেলে আর বাপ মিলে একসাথে ড্রিঙ্ক করছি, হার্ড ড্রিঙ্ক, সিগারেট খাচ্ছি। তো লোকেশন টু লোকেশন, কান্ট্রি টু কান্ট্রি ভ্যালুস ডিফার্স, তাই না? তো আপনি যখন কোন একটা অর্গানাইজেশনে বসে থাকেন তখন আপনার এই যে সোশ্যাল ভ্যালুস, সোশ্যাল ডেমোগ্রাফি, এগুলো আপনাকে চিন্তা করতে হবে। এজ গ্যাপ, আপনার স্ট্যান্ডার্ড এজ, তারপরে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, রিলিজিয়াস ভ্যালুস, হ্যাঁ, পার্সোনাল ভ্যালুস, রিজিওনাল কনটেক্সট, এই জিনিসগুলো সোশ্যালে আপনাকে কনসিডার করতে হবে। আর লিগ্যাল তো আপনারা বুঝেনি, আইনের শাসন টাসন, নিয়ম নীতি কিভাবে আছে এগুলো। আর ইকোলজিক্যাল যে থিংস আর কমপ্লিটলি ন্যাচারাল রিসোর্সেস, এটা সবসময় মনে রাখবেন। ইকোলজি মানেই হচ্ছে ন্যাচারাল রিসোর্স। ধরেন আমাদের একটা গ্যাস আছে, আমাদের প্রোডাকশন কস্ট অনেক কম হয়। যদি গ্যাসটা ইম্পোর্ট করে আনতে হইতো তাহলে প্রোডাকশন কস্ট অনেক বেশি হইতো। আমাদের এই যে ধরেন ন্যাচারাল গ্যাস, এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ ফর বিজনেস, এটা ইকোলজি থেকে আসতেছে। আমাদের এমন একটা দেশ যে দেশে 3 থেকে 4 বার ফসল ফলানো যায় বছরে। ইকোলজিক্যাল সাইড থেকে আমরা, আমাদের জমি খুবই উর্বর, এটা আপনারা চিন্তা করতে পারেন। আমরা একটা নদীমাতৃক দেশ, রিভার সাইড কান্ট্রি আমাদের। সুতরাং আপনাদের ট্রান্সপোর্ট সেগমেন্টে অনেক বেশি কম টাকায় আপনি অনেক প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন। এটা একটা বড় অ্যাডভান্টেজ আপনাদের জন্য বা আমাদের জন্য। এই সমস্ত জিনিসগুলো ইকোলজিক্যালি কনসিডার করা হয়। হ্যাঁ, আমি যদি ইন এ নাটশেল বলি আপনাদের, এই চ্যাপ্টারটা থেকে শুধু আইদার পেস্টেল অ্যানালাইসিস আসবে, আর না হয় পেস্টেল অ্যানালাইসিসের ছোট ভাই পেস্ট অ্যানালাইসিস আসবে। পেস্টেলের ভিতরে ইকোলজিক্যাল এন্ড লিগ্যাল পার্টটা থাকে। পেস্ট অ্যানালাইসিস বললে শুধু ইকোলজিক্যাল আর লিগ্যালটা বাদ দিলে বাকি 4টা কম্পোনেন্ট নিলেই পেস্ট অ্যানালাইসিস হয়ে যায়। একই জিনিস। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না স্যার। হ্যাঁ, আমি এতক্ষণ যা বললাম এই সবই বলা আছে আপনাদের এখানে, আর কিচ্ছু বলা নেই। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে। এটা মুখস্থ করে ফেলবেন, একদম মুখের ডগায় নিয়ে ফেলবেন যে ইকোনমিক ফ্যাক্টরে কি কি পয়েন্ট কনসিডার করে। গ্লোবালাইজেশন, বিজনেস সাইকেল, ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এক্সচেঞ্জ রেট। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সাস্টেনেবল ইস্যু, এনার্জি, ন্যাচারাল রিসোর্সেস, পলিউশন, গ্রিন ইস্যুস। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার ওই যে ইকোলজিক্যাল পার্ট থেকে নিয়ে আসছে। হ্যাঁ, টেকনোলজিতে কি কি জিনিস কনসিডার করবেন? গভর্নমেন্ট এন্ড ইউ ইনভেস্টমেন্ট, আর&ডি পলিসি, আর&ডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পলিসি অফ দ্য গভর্নমেন্ট, নিউ ডিসকভারিজ, স্পিড অফ টেকনোলজি, লেভেলস অফ আর&ডি স্পেন্ডিং বাই কোম্পানি, মানে আপনার কোম্পানি আর&ডি সেক্টরে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে কত ইনভেস্টমেন্ট করতে পারবে। ডেভেলপমেন্ট ইন আদার ইন্ডাস্ট্রি কি আছে। সোশ্যাল এন্ড ডেমোগ্রাফিক ফ্যাক্টরে কি কি আছে দেখেন। ইনকাম ডিস্ট্রিবিউশন, ইনকাম ডিস্ট্রিবিউশন মানে যে ট্যাক্সেশন একটা ইনকাম ডিস্ট্রিবিউশন। হ্যাঁ,
জাকাত আমাদের দেশে একটা ইনকাম ডিস্ট্রিবিউশন, তাই না? আরো অনেকভাবে ইনকাম ডিস্ট্রিবিউশন হয়। সোশ্যাল মোবিলিটি, লেভেল অফ এডুকেশন এন্ড হেলথ, সাইজ অফ পপুলেশন, খুবই হাইলি পপুলেটেড কান্ট্রি আমরা, লোকেশন, এজ ডিস্ট্রিবিউশন, আমাদের দেশে কম বয়সের ইয়াং জেনারেশনের লোকজন আমরা অনেক বেশি, এই কারণে আমাদের দেশে দেখবেন আপনার লোকজন বাইরে আমরা এক্সপোর্ট করি রিসোর্স, আমাদের দেশে ইন্ডাস্ট্রি বুম আপ হয়, কারণ আমাদের দেশে মিডল এজের পিপল সবচেয়ে বেশি, দোজ হু হ্যাভ এনার্জি টু ওয়ার্ক মোর টাইমস। লাইফস্টাইল চেঞ্জেস, যেটা আপনাদেরকে বললাম, লাইফস্টাইল, যে আমাদের দেশে হয়তো দেখবেন যে রাস্তায় হয়তো কোনো মেয়ের গায়ে, কোনো ছেলে গায়ে হাত দিয়ে হয়তো হাঁটছে না, পার্কে টার্কে হাঁটছে সেটা ভিন্ন জিনিস, বাট ইউজুয়ালি রোডে টোডে হাঁটছে না, কিন্তু দেশের বাইরে গেলে দেখবেন এটা একটা কমন সিনারিও। আমাদের এখানে হয়তো শর্ট প্যান্ট পরে না, এই ধরনের প্রোডাক্টের ব্যবসা আমাদের দেশে খুব বেশি একটা বেশি না, কারণ এটাতে কালচারালি আমরা ইউজ টু না, কিন্তু বাইরে আবার ধরেন এই ধরনের প্রোডাক্টই বেশি চলে। সুতরাং এই যে লাইফস্টাইল, এটা আপনাকে সিরিয়াসলি কনসিডার করতে হবে যখন আপনি বিজনেস প্রপোজাল মেক করবেন বা ইয়ে করবেন। কনজিউমারিজম, অ্যাটিটিউড টু ওয়ার্ক এন্ড লেজার, এগুলো। তারপরে হচ্ছে আপনার ইকোনমিক ফ্যাক্টরে তো আমি আপনাদের বললামই, একই জিনিস আবার বলছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এই যে পেস্টেলাইজ। তো এই কম্পোনেন্ট গুলো যদি আপনারা মনে রাখেন তাহলে কেস থেকে খালি ইনফরমেশন গুলো এক্সট্রা করবেন, আর বইয়ে দেখবেন এই যে পলিটিক্যাল ফ্যাক্টরে কি বলা আছে এটা একটু চোখ বলায় নিবেন, এখান থেকে কিছুই মুখস্থ করার নাই, আমি আপনাদের বারবার বলছি, শুধু কোন জায়গায় কোন কোন পয়েন্টটা কনসিডার করবেন, কি কি জিনিস আসবে, শুধু এগুলো মনে রাখবেন, আর এখান থেকে কিছুই মুখস্থ করার কিছু নাই। শুধু যদি এতটুকু মনে রাখেন তাহলেই হবে, তাহলে আপনি দেখবেন পরীক্ষায় লিখতে পারবেন। এগুলি একবার পড়বেন, পলিটিক্যাল রিস্ক কি জিনিস, ইকোনমিক ফ্যাক্টর কি জিনিস, কি কি জিনিস কনসিডার করতে হয়, আমি তো জেনারেলি আপনাদেরকে বললাম। বিজনেস সাইকেলের ভিতরে 3টা ফেজ আছে, কখনো বিজনেস স্টার্ট হয় নেগেটিভ থেকে, রিকভারি করে, বুম হয়, বুম মানে একদম পিক, তারপর আবার রিসেশন শুরু হয়, এই ধরনের জিনিসগুলো একটু জেনে নিবেন, তাহলে দেখবেন যে আপনি সোশ্যাল ডেমোগ্রাফিক ফ্যাক্টরে কি কি জিনিস, এগুলো একবার একটু পড়ে নিবেন, পড়লে আপনি দেখবেন বুঝতে পারবেন। জেনারেলি খালি পয়েন্টগুলো পড়ে নিবেন, কোনটা আয় ছাড়া আর কিছু দরকার নেই, ঠিক আছে? টেকনোলজিতে কি কি জিনিস চিন্তা করবেন এটা একবার একটু দেখে নিবেন, আমি তো জেনারেলি একবার বলে দিলাম। ইকোলজিক্যাল ফ্যাক্টর খুব বেশি সময় দিবেন না, একটু পড়ে নিবেন, হ্যাঁ? আচ্ছা, তারপরে এখানে আরেকটা মডেল আছে, সেটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। আপনার অনেক সময় দেখবেন যে বিজনেস প্রপোজাল আসবে, ইন্টারন্যাশনাল টেন্ডার বা ইন্টারন্যাশনাল বিজনেস প্রপোজাল, তখন কম্পিটিটিভ ফোর্সেস পোর্টার্স এর যে মডেলটা আছে, কম্পিটিটিভ ফোর্সেস, ওটা হলো শুধু ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের জন্য, স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রি, যে সিমেন্ট ইন্ডাস্ট্রি, কনজিউমার ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি, রিটেল ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি। কিন্তু আপনি যখন ধরেন একটা বিজনেস প্রপোজাল প্রিপেয়ার করছেন বাংলাদেশে বসে, টু সাবমিট দ্যাট প্রপোজাল ইন দা হংকং or in the Geneva in Switzerland or in USA and New York, তখন আপনাকে প্রপোজালটা প্রিপেয়ার করতে হবে পোর্টার্স এর এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন এই মডেল দিয়ে। যে ধরেন বাংলাদেশে যদি চায়না ইম্পোর্ট করতে চায়, ইনভেস্ট করতে চায়, একটা ইন্ডাস্ট্রি করতে চায়, তাহলে অ্যাজ এ নেশন হিসাবে চায়নার কাছে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে যেটা চায়নাতে নাই, ইন্ডিয়াতে নাই, ভিয়েতনামে নাই, নেপালে নাই, পাকিস্তানে নাই, কিন্তু বাংলাদেশে আছে, যার জন্য চায়না ইনভেস্ট করতে চাচ্ছে। ইউএসএ বাংলাদেশে একটা ইনভেস্ট করতে চায় গাড়ি ইন্ডাস্ট্রিতে, কেন ইন্ডিয়াকে কনসিডার না করে বাংলাদেশকে করবে? কান্ট্রি হিসাবে কি আমার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, এটা চিন্তা করতে হবে। নেশন হিসাবে কি আমার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যদি থেকে থাকে তাহলে সেটা কি? তাহলে কেন চায়না ইন্ডিয়াতে ইনভেস্ট না করে আমার দেশে এসে ইনভেস্ট করবে? এই ধরনের অ্যানালাইসিস যেটা করে এটাকে আমরা বলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। মানে এক নেশনকে কনসিডার না করে আরেকটা নেশনকে কেন কনসিডার করবে, কি অ্যাডভান্টেজ আছে? আমি কি বুঝাতে পারলাম? জি জি, হ্যাঁ। তো এই কম্পিটিটিভ, এটা কি ফ্যাক্টর দিয়ে অ্যানালাইসিস করা যাবে এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা? না 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 না, এটাই যে পোর্টার্স এর এই মডেলটা দিয়ে অ্যানালাইসিস করতে হবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন।
এই মডেলটা হলো এইটা, দেখা যাচ্ছে এই যে ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রাইভেলরি। এটা হলো আপনার অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কি, স্ট্রাকচার কি, কম্পিটিশন। ফ্যাক্টর কন্ডিশন এন্ড ডিমান্ড কন্ডিশন, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্যাক্টর কন্ডিশন হচ্ছে মানে ব্যবসা করার জন্য আপনার কি কি জিনিস লাগবে। ধরেন চায়না যদি বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি করতে চায়, তাহলে ওই ইন্ডাস্ট্রি করার জন্য যে যে রিসোর্স দরকার সেই রিসোর্স আছে কিনা, এটা হলো একটা। যেমন ধরেন হিউম্যান রিসোর্স লাগবে, তাই না? যেই ব্যবসা করতে চায় ওই টাইপের রিসোর্স বাংলাদেশে আছে কিনা। ফিজিক্যাল রিসোর্স, ধরেন কোনো ন্যাচারাল, মিনারেল, ক্লাইমেট, লোকেশন, এই ধরনের কোনো অ্যাডভান্টেজ আছে কিনা। নলেজ, সায়েন্টিফিক এবং টেকনিক্যাল নো হাউ, ধরেন ওই ইন্ডাস্ট্রি চালানোর জন্য যে টেকনিক্যাল লোক দরকার ওই লোক আছে কিনা। ক্যাপিটাল অ্যাভেলেবেল আছে কিনা। ইনফ্রাস্ট্রাকচার, দেশের রোড, ঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলা রেডিলি অ্যাভেলেবেল আছে কিনা, এগুলাকে বলা হয় ফ্যাক্টর কন্ডিশন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ডিমান্ড কন্ডিশনে কি? ডিমান্ড কন্ডিশন মানে হলো, যেমন ধরেন আপনি যে প্রোডাক্টটা বানাবেন আপনার লোকাল মার্কেটের ডিমান্ড আছে কিনা। যেমন ধরেন আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে কেন বলতে পারেন? ফ্যাক্টর কন্ডিশন ছিল আমাদের দেশে ম্যান পাওয়ার, এক, এটা হলো ফ্যাক্টর কন্ডিশন, তাই না? 2 নাম্বার ফ্যাক্টর কন্ডিশন ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালানোর জন্য যে ফুয়েল দরকার, জেনারেটর, এটা আমাদের গ্যাসে চালানো যায়। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে চিপ লেবার আর হচ্ছে আপনার ন্যাচারাল রিসোর্স, এই দুইটাই আমার দেশে অ্যাভেলেবেল ছিল, যেটা ফ্যাক্টর কন্ডিশন। ডিমান্ড কন্ডিশনে আসেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে প্রোডাক্ট বানায় এটা আমার দেশে 20 কোটি মানুষ। কোন একটা এক্সপোর্ট ক্যান্সেল হইলো ওই প্রোডাক্ট এই দেশেই খাওয়ানো যায়, তাই না? যায় না? জি স্যার। হ্যাঁ, এটা হলো ডিমান্ড কন্ডিশন। তো আপনারা এই মডেলটা যখন পড়বেন বাসায়, এটা হলো বেসিক ফান্ডামেন্টাল। এই যে রোল অফ ফ্যাক্টর কন্ডিশন, ফ্যাক্টর কন্ডিশনের রোলটা কি কি, যে আমরা যেটা বললাম হিউম্যান রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স। তাহলে এই রোলের ক্ষেত্রে বেসিক ফ্যাক্টর কি, অ্যাডভান্স ফ্যাক্টর কি, এটা একটু জেনে নেবেন। বেসিক হলো মানে মানে যেগুলো ছাড়া ধরেন ওই ব্যবসা বাংলাদেশে করা সম্ভব না। যেমন ধরেন স্কিল, আনস্কিল লোক লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ন্যাচারাল কিছু রিসোর্স থাকতে হবে, ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, এগুলো হলো বেসিক ফ্যাক্টর। অ্যাডভান্স ফ্যাক্টরে কি কি জিনিস থাকতে পারে এই জিনিসগুলো একটু দেখে নিবেন এই যে ফ্যাক্টর কন্ডিশনে। তারপরে আপনি নিচে যান, এই যে ডিমান্ড কন্ডিশন। ডিমান্ড কন্ডিশনে যে হোম মার্কেট ডিমান্ড থাকতে হবে, একটা বায়ার থাকতে হবে এখানে, হ্যাঁ ঠিক আছে, ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে। তো এগুলো যদি থাকে তাহলে ওই ইন্ডাস্ট্রি যেই দেশে বেশি ডেভেলপ করে, যে আপনার কোনো অ্যাডভার্স সিচুয়েশন আসলে হোম মার্কেটই কনজাম্পশন করতে পারে, হোম মার্কেটই কি করতে পারে, কনজাম্পশন করতে পারে। এটা হলো ডিমান্ড কন্ডিশন। আর আপনার এই যে রোল অফ রিলেটেড অফ সাপোর্টিং ইন্ডাস্ট্রি, এটা হলো কি রকম, এই যে আমরা বলি না যে যেমন ধরেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ, দুটো শব্দ শুনেছেন তো? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হলো যেমন ধরেন আপনি যদি সিমেন্ট প্রোডাকশন করেন, কি প্রোডাকশন, সিমেন্ট প্রোডাকশন করেন, তাহলে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে ক্লিংকার ইম্পোর্ট করে নিয়ে আসা, তাই না, এবং ক্যারি করে নিয়ে আসা। তাহলে আপনার যদি ইন্টারন্যাশনাল শিপ থাকে তাহলে আপনার জন্য এই ব্যবসাটা খুব ইজি না, এই র ম্যাটেরিয়াল বাইরে থেকে নিয়ে আসা কিনে। তাহলে আপনার প্রোডাকশন হাউসের র ম্যাটেরিয়াল ক্যারি করা, র ম্যাটেরিয়াল তৈরি করা, এই পার্টটুকুকে বলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। এই পার্টটাকে কি বলে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আর ফরওয়ার্ড লিঙ্কেজ বলে আপনি সিমেন্ট বানানোর পরে সিমেন্ট ডিস্ট্রিবিউশন এবং আফটার সেল সার্ভিস, এই দুইটাকে বলে ফরওয়ার্ড লিঙ্কেজ। পরিষ্কার? মানে তার মানে বিফোর ম্যানুফ্যাকচারিং আমরা বলতেছি এটাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, হ্যাঁ, আর আফটার ম্যানুফ্যাকচারিং ফিনিশ গুলো হওয়ার পরে বাকি ফরওয়ার্ড লিঙ্কেজ। ফরওয়ার্ড লিঙ্কেজ। তো ধরেন এই যে আপনার সিমেন্ট
ইন্ডাস্ট্রি বানাইলে যে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে, ফরওয়ার্ড লিঙ্কেজ লাগবে, এবং সিমেন্ট ফ্যাক্টরি মেনটেন করার জন্য আপনার যে ধরেন স্পেয়ার পার্টস লাগবে, টেকনিক্যাল নো হাউ লাগবে, এই যে এই জিনিসগুলাকে রিলেটেড অর সাপোর্টিং ইন্ডাস্ট্রি বলা হয়। একটা এক্সাম্পল দিলাম, মানে আপনার ব্যবসার সাথে জড়িত যত ইন্ডাস্ট্রি আছে, যত সার্ভিস আছে, যত প্রোডাক্ট আছে, এগুলাকে বলা হয় রিলেটেড অর সাপোর্টিং ইন্ডাস্ট্রি। পরিষ্কার? Yes, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কিছু না বুঝলেও চলবে। আর এই যে রোল অফ স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রাইভেলরি, এটা তো আপনারা জানেন। স্ট্রাকচার মানে আপনার অর্গানাইজেশন স্ট্রাকচার, স্ট্র্যাটেজি মানে আপনার অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, রাইভেলরি মানে হচ্ছে ইন্ডাস্ট্রি রাইভেলরি আর ইন্টারন্যাশনাল রাইভেলরি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা বাসায় পড়ে নেবেন। এই চ্যাপ্টার থেকে দুইটা কেসই আসে। আরেকটা কেস আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এটা হচ্ছে পোর্টার্সের অনেকগুলো কেস। আপনার এটা হলো জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আরেকটা মডেল কি আছে? পোর্টার্সের জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আরেকটা মডেল কি? জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। নেক্সট ক্লাসে মনে করবেন আমাকে, আমি এটা আপনাদেরকে পড়াবো, তারপরে বাকি আলাপ শুরু করব। তাহলে পোর্টার্সের কয়টা মডেলের নাম শুনলেন আজকে? একটা হচ্ছে পোর্টার্স 5 ফোর্সেস মডেল, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে পোর্টার্সের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। 5 ফোর্সেস মডেল অ্যানালাইসিস করা হয় হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক। কি স্পেসিফিক? ইন্ডাস্ট্রি স্পেসিফিক। আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন, এটা অ্যানালাইসিস করা হয় যখন এক দেশ থেকে আরেক দেশে ইনভেস্টমেন্ট প্রপোজাল যায়। এক দেশ থেকে আরেক দেশে ইনভেস্টমেন্ট, নেশন টু নেশন, মনে থাকবে। আরেকটা বললাম হচ্ছে পোর্টার্সের জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কি বললাম? জেনারিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ঠিক আছে? এগুলা কি ওই যে লিডারশিপ ফোকাস এগুলা? হ্যাঁ হ্যাঁ, কস্ট ফোকাস, লিডারশিপ ফোকাস, ডিফারেন্সিয়েশন ফোকাস। হ্যাঁ, এগুলো আমি আপনাদের বুঝাবো নেক্সট ক্লাসে। এটার উপরে কেসও আছে, কেসও করবো আমরা। তো আমি আজকে আপনাদের পেস্টেল অ্যানালাইসিসের কেসটা দিয়ে দিব। হ্যাঁ, আপনারা বাসায় পেস্টেল অ্যানালাইসিসের কেসটা এখন পড়বেন। আমি কালকে আসলে সকালে আমার 7টায় বাসার থেকে বেরোতে হবে, আমার ফ্লাইট হচ্ছে 10:30টার দিকে। তো আমার একটু রেস্টও দরকার আর একটু কাজও আছে। আমি আপনাদের এখন একটু ছেড়ে দিচ্ছি, বাট আমি আপনাদের পেস্টেল অ্যানালাইসিসের কেসটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এইটা আপনারা এখন পড়বেন পরবর্তী 1 ঘন্টা পরে। নেক্সট ক্লাসে আমরা এই কেসটা নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারের বাকি কন্টেন্ট গুলি নিয়ে আমরা আলাপ করব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, একজন দুজন বলতেছেন, সবাই তো বলতেছেন না। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার আছি স্যার, সবাই আছে স্যার। 1 ঘন্টা এই কেসটা এখন বসে বসে পড়বেন। হ্যাঁ, আমাকে প্রমিস করছেন তো? জি স্যার, আমি পড়াইলে তো পড়তেন না? জি স্যার। 1 ঘন্টা বসে বসে একটা পড়বেন। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করছি খুব ভালোভাবে, যদি আপনারা আমার ক্লাসের সাথে থাকেন এই সাবজেক্টে পাস করে যাবেন। আমি একদম কনফিডেন্টলি বলছি আপনাদেরকে পাস করে যাবেন। স্যার আপনি কি ওটা চ্যাট বক্সে দিচ্ছেন? চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, চ্যাট বক্সে দেওয়ার পরে স্যার আপনি যখন বেরিয়ে যাবেন তখন মিটিংটা স্যার ক্লোজ করবেন না, না হয় চ্যাট বক্স থেকে নিতে প্রবলেম হবে। আচ্ছা, আমি ক্লোজ করব না। ক্লোজ না করলে আমি আমি আপনি 10টার লিভ, সময় ক্লোজ করব, সমস্যা নেই, আপনারা থাকেন। না না স্যার আপনি লিভ করে চলে যাবেন তাইলেই হবে। আচ্ছা, আমি লিভ নিয়ে চলে যাব। মেইলে দিয়ে দেন না স্যার। ভাই আপনারা নিজেরাই বলছেন আমারে এই ইয়াতে দিতে, চ্যাট বক্সে দিতে। আমি এখন আর মেইলে যাইতে পারবো না। আপনারা এখন চ্যাট বক্স থেকে নেন, নিয়ে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইরে আপনারা দেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আগামী 1 ঘন্টা এটা পড়তে হবে। এটা যদি না পড়েন তাহলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। হ্যাঁ স্যার একটু একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলেন বলেন।
স্যার ওই যে পোর্টার ডায়মন্ডের সঙ্গে রোল অফ স্ট্রাকচার এবং রাইভাল এটা কিভাবে স্যার রিলেট করবো? জাস্ট এক মিনিট যে বললেন স্যার, একটু আবার বলেন, আবার মাথা বলেন, নিতে পারিনি স্যার। আবার বলেন। স্যার পোর্টার ডায়মন্ড যেটা, ওটার সঙ্গে রোল অফ স্ট্রাকচার এবং রাইভালরি এটা কিভাবে স্যার লিংক করবো? আসলে কোন অ্যাঙ্গেলে আমি স্ট্রাকচারটা হলো কোম্পানির টোটালি আপনার কোম্পানির স্ট্রাকচার নিয়ে আপনি বলবেন, রাইভেলরি নিয়ে বলবেন, কোম্পানির স্ট্রাকচার নিয়ে বলবেন, হ্যাঁ। আর আপনার এইটা স্ট্র্যাটেজি নিয়ে বলবেন, এটা হলো কোম্পানির স্ট্র্যাটেজি। মানে যে কোম্পানিটা এক্সিস্টিং আছে, মানে বাংলাদেশের কোম্পানি এখন তো আমার যেতে চাই অন্য দেশে, বাংলাদেশের কোম্পানির স্ট্রাকচার স্ট্র্যাটেজি এবং হ্যাঁ, আপনার রাইভালরি। স্ট্রাকচার নিয়ে কথা বলবেন, আপনার স্ট্রাকচারটা কেমন, আপনি কি ধরনের স্ট্রাকচার নিয়ে বিজনেস করেন, হ্যাঁ, এটা নিয়ে কথা বলবেন। আপনার স্ট্র্যাটেজি কি, এগুলা নিয়ে কথা বলবেন, ঠিক আছে? দেখেন তো পেয়েছেন কিনা। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই পেস্টেল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আপনারা আমাকে প্রমিস করেছেন যে নেক্সট 1 আওয়ার আপনারা এই কেসটা পড়বেন, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি লিভ নিব না আমি মিউট করে রাখবো, কোনটা? আপনি স্যার লিভ নিয়ে নেন, সমস্যা নেই। আমি কম্পিউটার পরে বন্ধ করলে আমার প্রবলেম নাই, আপনারা ইয়ে করেন, আমি না স্যার, অসুবিধা হবে না স্যার, mute আপনি করে দিচ্ছি। লিভ নিয়ে নেন। তাহলে আমি স্ক্রিন স্টপ শেয়ার দিলাম, আপনারা পড়বেন 1 ঘন্টা, প্রমিস করছেন আমাকে, হ্যাঁ। আমি ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দেওয়া যাবে? এটা কি কেউ নিতে পেরে? থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে, তাহলে আমি মিটিং ক্লোজ করে দিলাম। জি ভাই, শিওর। জি। গ্রুপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছে, তো আমি মিটিং আচ্ছা, ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ। ভাইজান কোশ্চেনটা আমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারতাম কিনা? এটা কোশ্চেন না যেটা দিলেন না পড়ে, আমরা তো আসলে এক্সপার্ট না এখনো ওইভাবে, তো ধরে উঠতে তারপর পারি না। আমরা কতটুকু নিজেরা বুঝি, আমরা যদি মানে সম্ভব কিনা এটা 15 মিনিট জাস্ট যদি আমরা আমাদের থিংকিং গুলো শেয়ারিং করতাম। এখন আপনি পার্টনার পাবেন কিনা সেটা হচ্ছে বিষয়। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন রাখতে পারবো, কোনো সমস্যা নেই, আমার সমস্যা নেই। কেউ থাকলে আছি, না থাকলে সমস্যা নেই, নিজে করলাম, অসুবিধা নেই। মানে কি, ঠিক আছে, আপনি ক্লোজ করে দেন, অসুবিধা নেই, কেউ না থাকতে চাইলে সমস্যা নেই, এটা যা যার মধ্যে শেষ করে নিলে হবে। না অসুবিধা নেই, আপনি আলাপ করে দেখতে পারেন, যদি কেউ ইয়া থাকে করলো ওটা অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি জাস্ট ওপেন রাখলাম, ওটা কোনো ব্যাপার না। কোশ্চেনটা স্যার দিয়েছেন হলো অ্যানালাইজ দ্য ম্যাক্রো এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ লেদার সেক্টর ইউজিং পেস্টেল ফ্রেমওয়ার্ক। এটা কি আমাদের ইয়ারে আসছে কিনা? এটা ইয়ারে আসছে মনে হয় না? হ্যাঁ, ইয়ারে আসছে, আমাদের কোন একটা ইয়ারে আসছে, যাই হোক। আচ্ছা, অসুবিধা নেই, সাবস্টেন্সার আছে এটা, আই থিঙ্ক। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বন্ধ করে দেওয়া যায়।